আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে সময় দূরত্ব ও গতিবেগ পাটিগণিতের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকের 2 নম্বর ক্লাস করব। আশা করি যারা আপনারা এই ক্লাসে যুক্ত হচ্ছেন তারা প্রথম ক্লাসটা অনেক ভালোভাবে করে ফেলছেন। এই 2 নম্বর ক্লাসে আমরা সময় দূরত্ব গতিবেগের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব। আমাদের খায়রুলস বেসিক ম্যাথ বইয়ের এই চ্যাপ্টারটা থেকে আজকে আমরা শুরু করব 193 নম্বর পৃষ্ঠা থেকে। যাদের কাছে আপনাদের কাছে বই আছে আপনারা বইটা বের করে দেখুন, আর যাদের কাছে বই নাই তারা আমাদের পিডিএফটা বের করতে পারেন। 193 নম্বর পৃষ্ঠায় 16 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব। আর আজকের ক্লাসে সাউন্ড ক্লিয়ার আছে তো নাকি? যে কোনো সমস্যা হলে আপনারা জানাবেন। ওকে, তার 16 নম্বর বলছে যে একটা গাড়ি ঘন্টায় 25 মাইল বেগে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রওনা হলো। আরেকটি গাড়ি ঘন্টায় 15 মাইল বেগে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে রওনা হলো। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 200 মাইল। গাড়ি দুটি কতক্ষণ পর মুখোমুখি হবে? ঠিক আছে, আচ্ছা। এই একটা বিষয় দেখেন যে আমরা ট্রেন ও গতিবেগ অধ্যায়ে এই রিলেটিভ স্পিড বিষয়টা শিখছি, যে বিপরীত দিক থেকে দুটো গাড়ি আসলে তাদের গতিবেগ যোগ করে রিলেটিভ স্পিড বাই করতে হয়। তো এই অঙ্কে একটা গাড়ি যাচ্ছে 25 মাইল বেগে, আর একটা যাচ্ছে এই যে এই পাশেটা যাচ্ছে 25 মাইল বেগে, এই পাশেটা আসতেছে 15 মাইল বেগে। তাহলে রিলেটিভ স্পিডটা হবে 25 আর 15 যোগফল 40। যেহেতু এই মাঝখানের ডিস্টেন্সটা হচ্ছে 200 মাইল, তাহলে সময় লাগবে 200-কে 40 দিয়ে ভাগ করলে 5 ঘন্টা। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 5 ঘন্টা। ওকে, আসি আমরা 17 নম্বর অঙ্ক দেখি। হুম 17 নম্বর বলছে যে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে? তাহলে এখানে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বোঝা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্যই আমরা এই অধ্যায়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিখব। তো এই অঙ্কটা আমরা একটু চিত্র আট করে বুঝবো, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনারা আবার অঙ্কটা দেখেন, বলছে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। তার মানে ধরি ঢাকা আর টাঙ্গাইল এর মাঝখানে যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে টোটাল 45 মাইল। এরপরে বলতেছে যে করিম ঘন্টায় 3 মাইল আর রহিম 4 মাইল। ঠিক আছে, কিন্তু কে কোন পাশ থেকে? করিম ঢাকা থেকে। তাহলে এই যে করিম এইখান থেকে, করিম এ হচ্ছে ঢাকা থেকে ঘন্টায় কত মাইল বেগে? এর বেগ হচ্ছে 3 মাইল। এই 3 মাইল বেগে কোথায় যাচ্ছে? টাঙ্গাইলের দিকে। আর রহিম আসতেছে টাঙ্গাইল থেকে ঢাকার দিকে। কিন্তু দুইজনে কি একই সাথে যাত্রা শুরু করছে? না, দুইজনে কিন্তু একই সাথে যাত্রা শুরু করে নাই। কি বলছে? যে করিম রওনা হওয়ার 1 ঘন্টা পরে রহিম টাঙ্গাইল থেকে রওনা হলো। তার মানে করিম এই 1 ঘন্টা এগিয়ে গেছে। এখন যেহেতু 1 ঘন্টায় 3 মাইল যায়, তাহলে এই 3 মাইল সে চলে গেছে। তাহলে এইখানে এসে করিম এখন আছে। এই সময়ে রহিম যাত্রা শুরু করলো। আমরা ট্রেন ও গতিবেগ অধ্যায় দেখছি, এখানে আবার বলতেছি যে দুইটা বস্তু বা দুইটা গাড়ি চলমান না থাকলে রিলেটিভ স্পিড হয় না। একজন দাঁড়ায় আছে আর একজন চলতেছে, তাহলে কিন্তু রিলেটিভ স্পিড হলো না। এও চলতেছে এও চলতেছে, তখন কিন্তু রিলেটিভ স্পিড হবে। তো এখানে দেখা যাচ্ছে যে করিম 1 ঘন্টা পরে আগায় গেছে, তখন রহিম চলা শুরু করছে। তাহলে এখন রহিমও আসতেছে, করিমও যাচ্ছে। এইখানে তাহলে এই যে দুই ডিস্টেন্স, এইখানে হবে এখন রিলেটিভ স্পিড। এখন যেহেতু টোটাল ডিস্টেন্স এইখান থেকে 45 মাইল, তাহলে এইটুকু 3 মাইল বাদ দিয়ে দিলে 45 থেকে 3 চলে গেলে আর থাকবে 42। আমরা প্রথমে বুঝে বুঝে বিস্তারিত করতেছি, আর এই বুঝটাকে সামারাইজ করলে শর্টকাট তৈরি হবে। আবার এটা একটা রিটেন ফরম্যাটের জন্য আমরা সমীকরণ আকারেও করব, কিন্তু পুরো অঙ্কটা আমরা বুঝবো ভালোভাবে কয়েক নিয়মে, তাহলে সুবিধা হবে যে এর পরের অঙ্কগুলো আমরা
যেভাবে খুশি সেভাবে হ্যান্ডেল করতে পারবো। ঠিক আছে, ওকে, পিডিএফ গ্রুপে দেওয়া আছে। তো এখন আসি যে তাহলে এখানে 42 মাইল, এই 42 মাইল রাস্তা রিলেটিভ স্পিডে যাবে, তাহলে রিলেটিভ স্পিডে কি হবে, করিমের গতিবেগ 3 মাইল, রহিমের গতিবেগ 4 মাইল, তাহলে রিলেটিভ স্পিড সমান সমান 3 + 4 সমান সমান 7, 7 কিন্তু মাইল পার ঘন্টা, দুইজনের যোগ হলো কেন, বিপরীত দিক থেকে আসতেছে এই জন্য। ঠিক আছে, তাহলে সময় লাগবে কতটুকু, সময় লাগবে যেহেতু টোটাল 42 মাইল রাস্তা আছে যে অতিক্রম করার জন্য করিম এবং রহিমের মাঝখানে, এর আগে যে 3 মাইল ছিল ওটা বাদ দিয়ে দিছি 1 ঘন্টা আগের কারণে, তাহলে এবার সময় লাগছে কত ঘন্টা, 6 ঘন্টা। এই যে 6 ঘন্টা সময় লাগতেছে, এটা কি অ্যান্সার? না, এটা অ্যান্সার না, কারণ প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে যে রহিম কত মাইল হাঁটার পরে, রহিম হচ্ছে এই পাশ থেকে হাঁটতেছে, এই রহিম আসতেছে কত ঘন্টা না কিন্তু কত মাইল, কত মাইল হাঁটার কথা বলছে। তাহলে আমরা দেখতেছি যে এইখান থেকে রহিমও হাঁটবে 6 ঘন্টা, করিমও হাঁটবে 6 ঘন্টা। এখন রহিমের কথা বলছে কত মাইল, তাই না, তাহলে রহিম হাঁটবে সমান সমান, সে 6 ঘন্টা হাঁটবে, 1 ঘন্টায় 4 মাইল হাঁটে, তাহলে 6 × 4 সমান সমান 24 মাইল। এই 24 মাইলে হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার। কারণ রহিম যখন হাঁটা শুরু করছে তারপরে সে করিমের সাথে সাক্ষাৎ হওয়ার জন্য টোটাল 6 ঘন্টা হাঁটবে, এই 6 ঘন্টা হাঁটবে কত কিলোমিটার মাইল, 4 × 6 = 24 মাইল। আশা করি সবাই এই প্রশ্নটা ক্লিয়ার। এখন আসি, এই যে চিত্রটা আমরা সামগ্রিকভাবে বুঝলাম, এই চিত্রটা যদি আমরা মাথায় নিতে পারি এবং কল্পনা করতে পারি, তাহলে এই পুরো অঙ্কটা আমরা এত কিছু লিখবো না। আমরা কতটুকু লিখবো পরীক্ষার হলে, সেখানে 45 থেকে 3 বাদ দিলে 42, 4 আর 3 7 বাদ দিলে 6, 6 × 4 সমান সমান 24। এই যে দেখেন, এই জিনিসটা আমার মাথায় তখনই খেলবে যখন ওই পুরো চিত্রটা আমি ইমাজিন করতে পারবো। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 24 মাইল। বুঝতেছেন কিভাবে শর্টকাট তৈরি হয়? শর্টকাট এইভাবেই তৈরি হয় যে পুরো বুঝটাকে সামারাইজ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, অনেকে জানেই না ক্লাস হচ্ছে, সমস্যা নাই, এক্সট্রা ক্লাস তো আজকে আমি তো সকালে ঘোষণা দিয়েছিলাম, টাইমটা ঘোষণা দেই নাই, একটু পরে এসে অনেকে জয়েন করবে, তখন তারা দেখে নেবেন। আসলে আমরা আজকে বিদ্যুতের শিডিউলের সমস্যার কারণে ক্লাসটা আগে থেকে টাইমটা ফিক্সড করে দিতে পারি নাই। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে 45 থেকে 3 কেন বাদ গেল, কারণ করিম 1 ঘন্টা আগে জার্নি শুরু করছে, তাহলে 1 ঘন্টায় সে যদি 3 মাইল আগায় যায় তাহলে আর ডিস্টেন্স থাকে মাঝখানে 42 মাইল। একজন 3 মাইল আর একজন 4 মাইল হলে মোটে বিপরীত দিক থেকে রিলেটিভ স্পিড হচ্ছে 7 মাইল। এখন এই 7 মাইল করে গেলে সময় লাগে 6 ঘন্টা। যেহেতু রহিম কত মাইল হাঁটে বলছে, তাহলে রহিমের গতিবেগ হচ্ছে 4 মাইল, তাহলে 4 × 6 = 24 মাইল। আশা করি সবাই ক্লিয়ার। বইয়ের মধ্যে আরো সুন্দর চিত্র দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এখন আসি, লিখিত সমাধান যদি চাই তাহলে কি হবে, তাহলে ধরি লিখিত সমাধানের জন্য দেখেন যে রহিম হাঁটে সমান সমান x মাইল, এই x এর অ্যান্সার হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে করিম হাঁটে কত মাইল, করিম হাঁটে যেহেতু টোটাল 45 মাইল, তার মধ্যে x বাদ দিলে বাকিটা হচ্ছে করিম হাঁটে। তাহলে প্রশ্ন মতে খেয়াল করেন, করিম যে এই পথটা হাঁটে, করিমের গতিবেগ কত, 3 না প্রশ্নে দেওয়া আছে, তাহলে করিম এই পথটা হাঁটবে 3 দিয়ে যোগ করলে এত ঘন্টা, আর রহিম এই যে x মাইল হাঁটবে 4 মাইল বেগে, তাহলে এত ঘন্টা। এই ঘন্টা আর এই ঘন্টা কিন্তু সমান সমান না। কেন? কারণটা হচ্ছে যে এই ঘন্টাটা, আচ্ছা চিত্রটা আবার আট করে দিই তাহলে বুঝতে সমস্যা হবে। এই দেখেন, এটা হচ্ছে টোটাল 45 না, এখানে করিম হাঁটতেছে 1 ঘন্টা আগে থেকে জার্নি শুরু করে এই 3 মাইল চলে গেছে, আর যে 42 থাকতেছে এইখানে এখন রহিমও হাঁটবে করিমও হাঁটবে। করিমের গতিবেগ 3, রহিমের গতিবেগ হচ্ছে 4। আমরা আবার কি করছি, আমরা এই টোটাল ডিস্টেন্সটাকে 2টা পার্ট বানাই নিছি। সেই 2টা পার্টের একটা হচ্ছে রহিমকে x আর করিমকে হচ্ছে 45 - x। এখন এখানে প্র্যাকটিক্যালি দেখেন তো, আগের বার যে আমরা অ্যান্সার 6 ঘন্টা বাড়ি করছিলাম, তখন একটু ভাবেন যে রহিম 6 ঘন্টা হাঁটছে কিন্তু করিম তো 1 ঘন্টা আগে হাঁটা শুরু করছে, তার মানে করিমকে লাগছে 1 ঘন্টা বেশি, মানে 7 ঘন্টা। তাহলে খেয়াল করেন, এইটা হচ্ছে করিমের অতিক্রান্ত পথ আর এটা হচ্ছে করিমের গতিবেগ, তাহলে এটা হচ্ছে করিমকে লাগা মোট সময় আর এটা হচ্ছে রহিমকে লাগা মোট সময়। এই দুই সময় কিন্তু সমান সমান না। কেন? কারণ প্রশ্নে বলা আছে
করিম 1 ঘন্টা আগে হাঁটা শুরু করছে, তার মানে করিম কিন্তু 1 ঘন্টা বেশি হাঁটছে। তাহলে এই অবস্থায় করিমের হাঁটাটা 1 ঘন্টা বেশি, এটা হচ্ছে 1 ঘন্টা কম। তাহলে আমরা কি করব, এইটার সাথে হয় 1 যোগ করে দিব, অথবা এইখান থেকে 1 ঘন্টা এটার সাথে যোগ করব, না হলে এই করিমের থেকে 1 ঘন্টা বিয়োগ করব। যেহেতু আমরা ওই পাশে যোগ করছি, তাহলে দুইটা এখন সমান সমান হয়ে গেছে। করিম 1 ঘন্টা আগে হাঁটছে মানে 1 ঘন্টা বেশি এটা, আর এটা হচ্ছে রহিমের 1 ঘন্টা কম ছিল, 1 যোগ করার পরে 1 ঘন্টা বেশি হয়ে সমান সমান হয়ে গেল। এখন বাকি ক্যালকুলেশনটা করে নিলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, লিখিত এই সমীকরণটা আপনারা বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। ঠিক আছে? লিখিত সমীকরণটা লজিকটা আবার বলি, যে করিমের অতিক্রান্ত পথ দিয়ে করিমের স্পিড দিয়ে ভাগ। এই যে এই কথাগুলো কিন্তু প্রথম ক্লাসে বলছিলাম, যে যেই ডিস্টেন্স দিয়ে তার স্পিড দিয়ে ভাগ করলে তার লাগা সময় বাইর হবে, রহিমের ডিস্টেন্স রহিমের স্পিড দিয়ে ভাগ করলে রহিমের সময় বাইর হবে। এই দুইটা সময় সমান সমান না। কেন না? কারণ প্রশ্নে বলা আছে করিম 1 ঘন্টা বেশি হাঁটছে। তাহলে করিমের এই সময়টা যেহেতু 1 ঘন্টা বেশি, তাহলে রহিমের সাথে আরো 1 ঘন্টা যোগ করে দিলে এটা সমান সমান হবে। ঠিক আছে? ওকে, বাকি ক্যালকুলেশন করে নেবেন। লিখিত জন্য এইভাবে করবেন, কিন্তু এমসিকিউ এর জন্য এইটা হচ্ছে পারফেক্ট। তাহলে কতটুকু বুঝলেন? আপনার পরের অঙ্কটা একটু চেষ্টা করেন। 18 নম্বর অঙ্কটা দেখেন। এই 18 নম্বর অঙ্কটাই কিন্তু 2019 সালে পরীক্ষা আসছে। 18 নম্বর অঙ্কটা আমরা কি এখন ধরেন আছে এটা আপনাদেরকে করতে দিলাম, এখন আপনারা করতে অনেক সময় নিতেছেন। আমি ধরেন আছে আপনাদের একটা হিন্টস দিয়ে দিলাম। এই হিন্টসটা তো আর বিস্তারিত দেওয়া যায় না, তাই না? কারণ আগের অঙ্কের সাথে যেহেতু হুবহু মিল আছে, আর হঠাৎ করে কেউ এখানে নতুন জয়েন করলে মনে করেন অঙ্কটা শর্টে করাচ্ছি না। এর আগের অঙ্ক তো আমরা বিস্তারিত করছি, তাই না? 3 নিয়মে করা দিচ্ছি এর আগের অঙ্কটা। তাহলে 18 নম্বর অঙ্কটা হচ্ছে ক থেকে খ এর দূরত্ব 55 কিলোমিটার, ক খ এর গতিবেগ যথাক্রমে 3 ও 4। ক এর 2 ঘন্টা পর খ ক এর দিকে রওনা হলে খ কত কিলোমিটার গেলে ক এর দেখা হবে। আগের অঙ্কটার সাথে হুবহু মিল আসে, যা শুধু ডিজিটগুলো পরিবর্তন। 2 ঘন্টা আগে যে গেছে সে কত কিলোমিটার বেগে গেছে? 3 কিলোমিটার বেগে। তাহলে 3 দুগুণা 6 বাদ দিলে 49, 4 আর 3 যোগ করলে 7। 7 ঘন্টা করে হাঁটলে যদি 4 কিলোমিটার হাঁটে, তাহলে 4 কিলোমিটার বেগে হাঁটে, তাহলে 28 কিলোমিটার হাঁটবে। তাহলে 18 নম্বরের অ্যান্সার হচ্ছে 28 খ। আশা করি আগের অঙ্কটার সাথে মিলায় আপনারা বুঝতে পারবেন। 55 হচ্ছে মোট দূরত্ব, আর এই 6 হচ্ছে 2 ঘন্টা আগে 3 কিলোমিটার বেগে হাঁটলে 6 কিলোমিটার হাঁটবে। তাহলে বাকি থাকবে আর 49 কিলোমিটার। এইখানে 7 কোথা থেকে আসলে জানেন? এই যে 3 আর 4 যোগ করে রিলেটিভ স্পিড হচ্ছে 7। রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করলে সময় লাগবে 7 ঘন্টা। তার মানে 7 ঘন্টা পরে তাদের সাক্ষাৎ হবে। তার মানে রহিম আর করিম যখন একসাথে রিলেটিভ স্পিডে চলা শুরু করলো, তখন তাদের সময় লাগবে 7 ঘন্টা। যেহেতু রহিম 4 কিলোমিটার বেগে যায়, তাহলে এই 7 ঘন্টায় সে 4 কিলোমিটার বেগে আসলে আসবে 28 কিলোমিটার। তাহলে অঙ্ক শেষ, অ্যান্সার হচ্ছে 28 কিলোমিটার। এখন আসি এই অঙ্কটাতে, যদি আমি দ্বিতীয় জনের এই ক্ষয়ের কথা না বলে যদি বলতাম ক কে কত কিলোমিটার হাঁটতে হবে, তখন কয়ের কথা বললে হইতো কি জানেন? এই 7 ঘন্টার সাথে আরো 2 ঘন্টা যোগ হইতো। কেন? কারণ শুরুতে যে 2 ঘন্টা আগে জার্নি শুরু করছে, তার মানে ক হেঁটেছে 9 ঘন্টা। এখন কয়ের গতিবেগ তো 1 ঘন্টায় 3 কিলোমিটার, তাহলে সে 3 কিলোমিটার বেগে হাঁটলে 3 লং 27 কিলোমিটার বেগে হাঁটবে। তাহলে টোটাল হচ্ছে সে 27 কিলোমিটার হাঁটবে। ওকে, তাহলে 18 নম্বরের অ্যান্সার কিন্তু 28। যদি ক্ষয়ের হাঁটার কথা না বলে কয়ের হাঁটার কথা বলতো, তাহলে অ্যান্সার হইতো 27 কিলোমিটার। আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার। ওকে, 19 নম্বর অঙ্কটা আপনারা একটু করার চেষ্টা করেন, আমি সমীকরণটা সুন্দর করে বোঝাই দিব। 18 নম্বর কি ক্লিয়ার হয়েছেন সবাই? উনিশ নম্বর অঙ্কটা দেখেন। বলতেছে যে রেলপথে চারিগ্রাম থেকে পারিলের দূরত্ব 600 কিলোমিটার। 600 কিলোমিটার। সকাল 7টায়, আগের বার স্টার্টিং সময় দেওয়া নেই, এবার ঘন্টা 7টা দেওয়া আছে। 90 কিলোমিটার বেগে একটি ট্রেন পারিলের উদ্দেশ্যে, এবং 1 ঘন্টা পরে, এই 1 ঘন্টা পরে মানে কি, যে প্রথম ট্রেনটা 1 ঘন্টা চলছে, তার মানে 7টা থেকে 8টা বেজে গেছে। এই যে অঙ্ক পড়ার সাথে সাথে এই কথাগুলা মাথায় খেলতে হবে। আরেকটা ট্রেন ঘন্টায় 80 কিলোমিটার বেগে পারিল থেকে চারিগ্রামের উদ্দেশ্যে, মানে বিপরীত দিক থেকে আসতেছে 80 কিলোমিটার বেগে।
বেলা কটার সময় ট্রেন দুটি মুখোমুখি দেখা হবে, কয়টার সময় দেখা হবে। এটা যদি আপনারা চিত্র আট করে করেন কয়েক সেকেন্ডে আপনারা করতে পারবেন, ঠিক আছে, 1 মিনিটও সময় লাগবে না। তাহলে 19 নম্বর প্রশ্নের অ্যান্সার 600 হচ্ছে না। দেখেন টোটাল ডিস্টেন্স হচ্ছে 600, 7টার সময় জার্নি শুরু করছে, 1 ঘন্টা আগায় গেছে, যে 1 ঘন্টা আগায় গেছে সে কত কিলোমিটার বেগে যাচ্ছে, 90 কিলোমিটার। তাহলে থাকলো আর 510। এবার আসি এ 90 কিলোমিটার বেগে যাচ্ছে আর এ আসতেছে 80 কিলোমিটার বেগে, তাহলে রিলেটিভ স্পিড কত, রিলেটিভ স্পিড হচ্ছে 170, কাটাকাটি করলে 3 17 51, 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা কি, 3 ঘন্টা হচ্ছে সময়। কোন সময়, এই যে 7টা থেকে এই 1 ঘন্টা বাজার পরে এটা হচ্ছে 8টা, এটা কর 8টা, সকাল 8টা, সকাল 8টার পরে 3 ঘন্টা সময় লাগছে। তাহলে 8টার পরে 3 ঘন্টা সময় মানে এই যে এই জায়গায় এসে মনে করেন প্রথম ট্রেন আর দ্বিতীয় ট্রেনে সাক্ষাৎ হয়েছে, এইটা যেটা সময় লাগছে 3 ঘন্টা। তাহলে সময় কটা বাজবে, 8টা + 3 = 11টা, অর্থাৎ সকাল 11টার সাথে সময় তাদের সাক্ষাৎ হবে। সুব্রত রায়, স্যার আবার বললে ভালো হতো, আবার বলার সময় নেই, কারণ আবার বললে ওই একই কথা বলবো। আপনি পরে এসে জয়েন করছেন মনে হয়, আপনি আগের কথাগুলো দেখে নেবেন। হ্যাঁ, আমাদের সামনে একই রকম অঙ্ক আছে আরো। এবার আসি, এটা হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে বিপরীত দিক থেকে আসছে, একই দিকে গেলে কি হয়, এরকম একটা অঙ্ক দেখি। 21 নম্বর অঙ্কটা দেখেন, যেগুলো ছেড়ে দিতেছি এগুলো আপনারা নিজে থেকে করবেন। 20 নম্বর অঙ্কটা আমরা স্কিপ করলাম, আপনারা নিজে থেকে করবেন, ঠিক আছে। 21 নম্বরটা কি বলতেছে দেখেন, এই যে আমরা বলার সাথে সাথে স্ক্রিনে এত সুন্দর করে লেখা উঠতেছে লাইভ ক্লাসে, এটা কিন্তু সব জায়গায় পাবেন না। এই জন্য আমাদের ক্লাসের প্রোডাক্টিভিটি বেশি অঙ্ক করানো হয়। 21 নম্বর অঙ্ক বলতেছে যে ক ঘন্টায় 10 কিলোমিটার এবং খ ঘন্টায় 15 কিলোমিটার বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হয়। ক 11টা 10 মিনিটের সময় এবং খ 9টা 40 মিনিটের সময় রাজশাহীতে পৌঁছালো। রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কিলোমিটার? এটা 11তম বিসিএস এর প্রশ্ন। আল আমিন শুধু 90 বিয়োগ কেন বলছেন আগের অঙ্কটাতে? 90 বিয়োগ কেন? কারণ 1 ঘন্টা আগে এসে শুধু এই গেছে, এই জন্য 90 বিয়োগ। 1 ঘন্টা আগে তো 2টা ট্রেনে চলে নাই, এবং আগের অঙ্কটাতে তো এই কথাগুলো আসছিল। একই কথা যদি রিপিট হয় ভিন্ন ডিজিটে, তারপরে আপনারা 2টা অঙ্ক বিস্তারিত করেছেন কেন? তাহলে 21 নম্বর কি হচ্ছে যে একটা হচ্ছে 10 কিলোমিটার বেগে, একটা হচ্ছে 15 কিলোমিটার বেগে। খেয়াল করেন, চিত্রটা আগে বুঝতে হবে। ক খ, এবার এটাও যাচ্ছে এইদিকে, এটাও যাচ্ছে এইদিকে। এর গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, আর এর হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। এখন আসি, ক 11টা 10 মিনিটে, 11টা 10 মিনিটে, আর খ 9টা 40 মিনিটে। তাহলে খ আগে ছাড়ছে, ঠিক আছে, সরি, হ্যাঁ, এটা হচ্ছে তারা পৌঁছালো, মানে এখানে কোথা থেকে জার্নি শুরু করছেন, রাজশাহীর পথে রওনা হলো, মানে একটা জায়গা থেকে, মনে করেন একটা তাদের স্টার্টিং পয়েন্ট, এইখান থেকে জার্নি শুরু করলো, কিন্তু তারা পৌঁছালো এইখানে, এটা হচ্ছে রাজশাহী। এই রাজশাহীতে পৌঁছালো এতটা সময়। তো দেখেন একই সাথে যদি জার্নি শুরু করে, তাহলে যদি গতিবেগ একই হতো তাহলে একই সাথে পৌঁছাইতো, কিন্তু যেহেতু এর গতিবেগ বেশি, এ পৌঁছাইছে আগে আর এ পৌঁছাইছে পরে। কতক্ষণ পরে? এখন হচ্ছে রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত। এই যে রাস্তাটা, এই যে মাঝখানে রাস্তাটা, এটা ডিস্টেন্স কত, এটা বাইর করতে হবে। তাহলে দেখেন সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য সমান সমান দেখেন 11টা 10 থেকে 9টা 40 বাদ দিলে সমান সমান 1 ঘন্টা 30 মিনিট, মানে এত ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা হচ্ছে সময়ের পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা বুঝে বুঝে করতে পারি, আবার সমীকরণ ধরেও করতে পারি। জাস্ট চিত্রটা আট করে দিই। সেটা হচ্ছে যে যদি এই যে একটার স্পিড 10, একটার স্পিড 15 না, তাহলে খেয়াল করেন তো, এইটা যদি আমরা এমন একটা ডিস্টেন্স নিব যাকে 10 এবং 15 দুটা দিয়ে ভাগ করা যাবে,
তাহলে 10 আর 15 লসাগু, এটা কিন্তু শর্টকাট দেখাচ্ছি, একটু পরে বিস্তারিত দেখাই দিব। 30 কিলোমিটার। মনে করি এই যে স্টার্টিং পয়েন্টটা থেকে রাজশাহীর দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার, মনে করি ধরি। তাহলে এই 30 কিলোমিটার যদি ক ট্রেনটা যায় তাহলে কত সময় লাগবে? 30কে 10 দিয়ে ভাগ করলে 3 ঘন্টা। আর খ ট্রেনটাকে লাগবে কত? 15 কিলোমিটার বেগে লাগবে 2 ঘন্টা। তাহলে এই যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা। তার মানে যদি এই স্টার্টিং পয়েন্ট থেকে রাজশাহীর দূরত্ব 30 কিলোমিটার হয় তাহলে তাদের সময়ের ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা। কিন্তু আমাদের প্রশ্নে আমরা দেখতেছি সময়ের ডিফারেন্স দেওয়া আছে 1.5 ঘন্টা। তাহলে 1 ঘন্টার কারণে যদি 30 কিলোমিটার হয় তাহলে 1.5 ঘন্টার জন্য, মানে এই যে এক্সট্রা 30 মিনিট, এর জন্য এই 30 কিলোমিটারটা হয়ে যাবে 1.5 গুণ। 1.5 গুণ মানে হচ্ছে 45 কিলোমিটার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 45 কিলোমিটার। এই সমাধানটাও বইয়ের মধ্যে চিত্র আট করে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? বিকল্প সমাধানে দেওয়া আছে। এখন আমরা এইভাবে শুধু শিখবো না, আমরা এটা রিটেন সমাধান শিখবো। কিন্তু এইখানকার যে লজিকটা কাজ করতেছে ওই লজিকটাই কিন্তু আমাদের রিটেনেও কাজ করবে। কিভাবে? ধরি দূরত্ব সমান সমান x কিলোমিটার। এখন দেখেন, যে ট্রেনটার গতিবেগ কম একে তো সময় বেশি লাগবে, তাই না? আর এটার গতিবেগ বেশি, একে সময় কম লাগবে। তাহলে এই যে ডিস্টেন্স, এখন দেখেন এখানে সমীকরণ সাজানোর সময় আপনারা অনেকেই খুঁজে পান না যে আসলে কোনটার সাথে কোনটা লাগাইতে কিভাবে সমীকরণ হবে। তাদের জন্য একটা লজিক্যাল কথা বলি। দেখেন তো এইখানে আমাদের একটা ক্লু দেওয়া আছে, ক্লুগুলো নিয়ে ভাববেন তাহলে সমীকরণের লজিক ডেভেলপ হবে। এইখানে ক্লুতে আমরা পাইতেছি 1.5 ঘন্টা, তাই না? তাহলে আমরা সমান সমান চিহ্নের ডান পাশে এই যে 1.5 ঘন্টা মানে হচ্ছে এই দশমিক তুলে দিলে নিচে 10, কাটাকাটি করলে 3/2। এটা ডাইরেক্ট আমি লিখতেছি, আপনারা একটু ভেঙে বুঝে নেবেন। 3/2 ঘন্টা। এটা কি? এটা হচ্ছে সমীকরণের ডান পাশের ক্লু। ডান পাশের ক্লু মানে যে এইটা হচ্ছে 2 জনের লাগা সময়ের পার্থক্য। তার মানে একটা ট্রেনের লাগার সময় মাইনাস আর একটা ট্রেনের লাগার সময়, এই 2 সময়ের পার্থক্য হচ্ছে 1.5 ঘন্টা। তাহলে এখন দেখেন যে এই যে সময়টা আছে এটা কোন সময়? এখন যাকে বেশি সময় লাগছে তার সময়টা এখানে বসাবো, আর যাকে কম সময় লাগছে তারটা এখানে বসাবো। দুইটার পার্থক্য ইকুয়াল টু 1.5 ঘন্টা। এই জিনিসটাই কিন্তু মাথায় যাদের খেলবে বেশি তারা অঙ্ক খুব দ্রুত পারবেন, এত কিছু লিখতে হবে না। যা শুধু এইখানকার যে চিত্রটা আমি লজিকগুলো ডেভেলপ করে দিতেছি, এই পয়েন্টগুলো মনে রাখেন। নিজেকে প্রশ্ন করবেন যে আমি যেটা বাইর করলাম এটার নাম কি, আমার হাতে আছে কি, একে টার্গেট করে সমীকরণ কিভাবে সাজাইতে হবে। এইভাবে চিন্তা করতে পারলে আপনার অর্ধেকেরও বেশি রিটার্ন হয়ে যাবে। এমসিকিউ তো হবেই। তো এইখানে 2 সময়ের পার্থক্য 1.5 ঘন্টা। এখন আমরা দেখতেছি যে এই ক ট্রেনটা স্লো যায়, কম গতিবেগ, এটা ফাস্ট গতিবেগ। তাহলে এর সময় কম লাগবে আর এর সময় বেশি লাগবে। তাহলে আমরা জানি সময় মানে কি? সময় মানে দূরত্ব গতিবেগ ডিভাইডেড গতিবেগ। দূরত্ব ডিভাইডেড গতিবেগ। এটা হচ্ছে ক কে লাগা সময় আর এটা হচ্ছে খ কে লাগা সময়। ক এর সময় বেশি লাগে, খ এর সময় কম লাগে। কতটুকু বেশি লাগে? 1.5 ঘন্টা বেশি লাগে। 1.5 ঘন্টা বেশি লাগে কোথায় পাইলাম? এখানে মাইনাস করে পাইলাম। এখানে মাইনাস করার সংখ্যাগুলো কোথায় পাইলাম? প্রশ্নে দেওয়া আছে। বুঝতেছেন ধাপে ধাপে লজিকগুলো কিভাবে নেওয়া যেতে হবে? এরপরে বাকিটা আপনারা নিজে থেকে করতে পারেন। ঠিক আছে? এই পয়েন্ট ক্লিয়ার কিনা? এই প্রশ্নটা সমীকরণের লজিকটা ক্লিয়ার কিনা আপনারা একটু দ্রুত কমেন্ট করেন, কারণ এই রকমের প্রশ্নে আপনারা অনেকে আটকে যাবেন। সব জায়গায় লিখে লিখে করে স্যার, অনেক লেট হয়, মানে বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, বোর্ডে লিখে লিখে করে প্রশ্ন। প্রশ্নে বোর্ডে লিখে লিখে করলে তো অর্ধেক ক্লাস প্রশ্ন লিখতে শেষ। এই যে প্রশ্নগুলো আপনাদের দেখাচ্ছি, এই প্রশ্নগুলো যদি আমি স্ক্রিনে একটা একটা করে লিখতাম তাহলে ক্লাসের অর্ধেক টাইম প্রশ্ন লিখতে শেষ হয়ে যাবে। ওকে, এবং এখানে একটা কথা বলি খুব সিরিয়াসলি, আপনারা দেখেন একটার পর একটা অঙ্ক করতে থাকেন অঙ্কের সংখ্যা দিয়ে চিন্তা করেন, 5টা অঙ্ক করলাম, 20টা অঙ্ক করলাম, এগুলো সব ইউজলেস চিন্তা ভাবনা।
আপনি এই অঙ্কটা নিয়ে রিসার্চ করবেন, এই অঙ্কটা নিয়ে ভাববেন, এই অঙ্কটা নিয়ে প্র্যাকটিক্যালি চিন্তা করবেন, এই অঙ্কের সমীকরণ নিয়ে ভাববেন, এই অঙ্কের যতগুলো পয়েন্ট আমি ধরাই দিলাম এগুলো সবগুলো নিয়ে চিন্তা করবেন, আপনার 50টা অঙ্ক করা হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো ওই 50টা অঙ্ক আপনার সামনে এখনই আসতে হবে। তো আমাদের বেসিক ম্যাথ বই আপনি পড়ে দেখেন যে সমীকরণের যে অঙ্কগুলো আছে ওগুলোর অধিকাংশের লজিক কিন্তু এইরকম। এখানে পার্থক্য দেওয়া আছে, এই জন্য আমরা বিয়োগ করছি। এখানে যদি বলতো সমষ্টি মোট সময় লাগলো তখন কিন্তু আমরা যোগ করতাম। এই অঙ্কগুলো, এই সমীকরণটাই আমাদের পরবর্তীতে আবার নৌকা স্রোতের অঙ্কে কাজে লাগবে, পরবর্তীতে সমীকরণের অঙ্কে কাজে লাগবে। তার মানে কি, আমরা একটা অঙ্ক যদি খুব ভালোভাবে বুঝি এবং ওটার বহুরূপী অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাই, তাহলে এগুলো আমরা পরবর্তীতে আরো অনেক অঙ্কে কাজে লাগাইতে পারবো। তো এই জন্য আপনারা কোনো অঙ্ক শুধুমাত্র দায়সারা ভাবে বুঝলে হবে না, ঠিক আছে, একেবারে সিরিয়াসলি বুঝতে হবে। নেক্সটে আমরা আসি 22 নম্বর অঙ্ক। দেখেন ওই অঙ্কটা তাহলে অ্যান্সার কত হচ্ছে, এই ক্যালকুলেশন করে নেবেন, এক্স এর মান কিন্তু 45 আসবে, ঠিক আছে। ক্যালকুলেশনটা আপনাদের মতো করে নেবেন। 3/2 আর একবার প্লিজ। 1.5 ঘন্টা বলতেছি না, 1.5 ঘন্টা মানে কি, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে তো 3/2 ভাই। এটা এত দশমিকে তাহলে তো ক্লাস করেন নাই আপনি, দশমিক তুলে দিলে নিচে 10, এটা তো দেখাইও দিছি। দেখেন তো এই কাজটা করে দিছি কিনা, হয়তো বা একটু ফাস্ট করে দিছি। তো দশমিকের জিনিস আপনাদের কি ছোট ছোট করার সময় আছে? ওকে, 22 নম্বর বলছে কমলাপুর স্টেশন থেকে একটা ট্রেন সকাল 8টার সময় ঘন্টায় 30 কিলোমিটার বেগে গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সকাল 8টায় আরেকটা ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন দুটা কমলাপুর থেকে কত দূরে মিলিত হবে? তাহলে দেখেন এখানে দূরত্ব চাইছে, তাই না? রাবেয়া খানেরও ওই একই সমস্যা। 3/2 ঘন্টাটা আরেকবার বলেন। আরেকবার অলরেডি বলা শেষ হয়ে গেছে। 1.5 ঘন্টা মানে কি? আপনারা অনেকে ভাবতেছেন যে 1.30 দিছিলাম, ওইটা কিভাবে করলাম? আসলে ওটা তো জাস্ট 1 ঘন্টা 30 মিনিট, কিন্তু যখন দশমিকে বোঝাবেন তখন তো 1.5 ঘন্টাকে এইভাবে বোঝাইতে হবে। দশমিক তুলে দিয়ে 10 লিখে কাটাকাটি করেন, আর না পারলে আপনারা দশমিকের ক্লাসটা আগে করে নেবেন। 22 নম্বরে বলছে যে কমলাপুর স্টেশন থেকে একটা ট্রেন 8টার সময় ঘন্টায় 30 মাইল বেগে কিলোমিটার বেগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। তাহলে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল কত কিলোমিটার বেগে? 30 কিলোমিটার বেগে। কটার সময়? 8টার সময়। দেখেন এই যে ঢাকা চট্টগ্রাম 8টা, ঠিক আছে, কত কিলোমিটার বেগে? 30 কিলোমিটার বেগে। এখন যদি সাথে সাথে ওই পাশে ট্রেনটা রওনা দেয় তাহলে কিন্তু একই হবে, বিপরীত দিক থেকে যোগ হবে। আর যদি একই পাশে রওনা দেয় তাহলে বিয়োগ হবে। কটার সময়? সকাল 9টায় আরেকটা ট্রেন। তাহলে এই দেখেন এটা হচ্ছে প্রথম ট্রেন, আর দ্বিতীয় ট্রেন কি? দ্বিতীয় ট্রেন হচ্ছে সকাল 9টা, কত কিলোমিটার বেগে? 40 কিলোমিটার বেগে। এখন বলেন এটা কোন দিকে যাচ্ছে? চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। তাহলে এটাও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল, এইটাও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল, তাহলে একই দিকে যাচ্ছে। ওকে, সমস্যা নাই। ট্রেন দুটি কমলাপুর থেকে কত দূরে মিলিত হবে? এই যে এটা হচ্ছে ঢাকার কমলাপুর, তাই না? তাহলে এই কমলাপুর থেকে কত দূরে, মানে চট্টগ্রাম যাইতে হবে না, একটা নির্দিষ্ট জায়গায় দেখে যাবে যে প্রথম ট্রেন প্লাস দ্বিতীয় ট্রেন মিলিত হয়ে গেছে। কেন মিলিত হবে? একটু লজিক্যালি ভাবি যে এই ট্রেনটা যখন 8টার সময় জার্নি শুরু করছে, এই 1 ঘন্টায় অলরেডি 30 কিলোমিটার চলে গেছে। এই যে 30 কিলোমিটার, আমরা কিন্তু একটু প্র্যাকটিক্যালি বোঝাই, হ্যাঁ, তারপরে আমরা সমীকরণও দেখবো। তাহলে 30 কিলোমিটার চলে গেছে। এই তাহলে কি হচ্ছে? দ্বিতীয় ট্রেন 9টা বাজছে, এই 9টার সময় এই প্রথম ট্রেনটা এখানে আসছে আর দ্বিতীয় ট্রেনটা এখানে কেবল যাত্রা শুরু করলো। মাঝখানে কতটুকু গ্যাপ নিল? গ্যাপ অবস্থায় দুইটা চলা শুরু হলো, 30 কিলোমিটার কিন্তু অলরেডি ডিফারেন্স হয়ে গেছে। এখন এই ট্রেনটা পরের ঘন্টায় আবার 30 কিলোমিটার গেল, কিন্তু প্রথম ট্রেনটার গতিবেগ যেহেতু 40, এ পরের ঘন্টায় 40 কিলোমিটার গেল, 10 কিলোমিটার বেশি গেল না? তাহলে ওদের মাঝখানে যে ডিফারেন্সটা 30 কিলোমিটার আছে, এই ডিফারেন্সের 10 কিন্তু কমে গেল। কেন? কারণ পিছনেটা 10 কিলোমিটার বেগে চলতেছে। তারপরের ঘন্টায় আবার কি হলো? আবার 30 কিলোমিটার গেল সামনের ট্রেনটা, পেছনের ট্রেনটা আবার 40 কিলোমিটার গেল, আবার 10 কমে গেল। মাঝখানে ডিফারেন্স কিন্তু 10 আর 10 20 কমে গেল। তারপরে আবার যদি প্রথম ট্রেনটা 30 কিলোমিটার যায়, তাহলে এবার তো পরের ট্রেনটা আবার 40 কিলোমিটার যায়, আবার 10 কমাই দিবে। তাহলে দেখেন এই যে প্রথম 1 ঘন্টায় 10 কিলোমিটার, তারপরে 1 ঘন্টায় 10 কিলোমিটার, তারপরে 1 ঘন্টা 10, এই যে 1 2 3 ঘন্টায় তো জার্নি, ওই পিছনের ট্রেনটা সামনের ট্রেনটাকে ধরে ফেলবে। তাহলে 3 ঘন্টায় পেছনের ট্রেনটা চলবে 120 কিলোমিটার। এই 120 কিলোমিটার দৌড়াতে থাকলে পেছনের ট্রেনটা সামনের ট্রেনটাকে ধরে ফেলবে। এই কথাগুলো কেন এত বলতেছি? কারণ এই কথার সাথে আরো অঙ্কের রিলেভেন্ট অনেক অঙ্ক আছে। কিরকম? চোর আর পুলিশের অঙ্ক আছে না? পুলিশ চোরকে ধরে কিরকম করে ধরে? যে সামনে চোর আছে,
ও 30 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে, পেছনে 1 ঘন্টা পেছন থেকে পরে আসে পুলিশ দেখলো যে না চোর চুরি করে, গরু চুরি করে পালিয়ে গেছে বা যে কোনো কিছু চুরি করে পালিয়ে গেছে, পিছন থেকে পুলিশ দৌড়া শুরু করলো, পুলিশের স্পিড বেশি, তাহলে পুলিশ যদি চোরকে ধরে কত দূর পরে যায় ধরতে পারবে বা কতক্ষণ পরে যায় ধরতে পারবে, এই রকমের অনেক অঙ্ক আছে না। তো সবগুলো অঙ্ক নিয়ে মাথা ঘামানোর দরকার নাই যদি আমরা প্র্যাকটিক্যালি বুঝি। তো এই যে দেখেন আমরা এই কাজটা করলাম না, এই কাজটা মাত্র 3 ঘন্টায় ধরে ফেলছে দেখে এত সহজ হলো, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক দূরে চলে গেছে, তখন ধরতে সময় বেশি লাগবে না? তখন কি এইভাবে একটা একটা করে হিসাব করা যাবে? যাবে না। তাহলে এটার অবশ্যই একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটাই আমরা এখন অঙ্কের ভাষায় করব, কিন্তু এটা এই কথাগুলো বললাম যাতে আপনারা প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখি তাদের মাঝে পার্থক্য বা দূরত্ব 30 কিলোমিটার। এটা কিভাবে পাইলাম? কারণ এই প্রথম ট্রেনটা যখন 8টার সময় জার্নি শুরু করে 1 ঘন্টা চলে গেছে, তাহলে এই যে 1-এর সাথে 30 গুণ করে হচ্ছে 30 কিলোমিটার, কারণ 1 ঘন্টা সে 30 কিলোমিটার সামনে চলে গেছে, এইটাই হচ্ছে 2 ট্রেনের পার্থক্য। তাহলে রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড মানে হচ্ছে প্রথম ট্রেনটার থেকে দ্বিতীয় ট্রেনটা পেছনের ট্রেনটা 10 কিলোমিটার বেশি যায়, তাহলে প্রতি 1 ঘন্টায় ওদের দূরত্ব কমে আসে কত? 10 কিলোমিটার। তাহলে 10 কিলোমিটার প্রতি ঘন্টায়, লেখেন এটা কিন্তু বুঝে লিখতেছি, এমসিকিউতে আরো সহজে করা যাবে। প্রতি ঘন্টায় 10 কিলোমিটার কমলে দূরত্ব, দেখেন পিছনের ট্রেনটা 40 কিলোমিটার যখন যাবে তখন কিন্তু দূরত্ব হবে 10 কিলোমিটার কমে আসবে, তাহলে তখন দূরত্ব হবে 40। তাহলে প্রতি ঘন্টায় তাহলে হচ্ছে যে মোট 30 কিলোমিটার দূরত্ব কমলে দূরত্ব হবে 120 কিলোমিটার। অর্থাৎ পেছনের ট্রেনটা সামনের ট্রেনটাকে ধরতে পারবে 30 কিলোমিটার ডিস্টেন্স কমে আসবে যদি টোটাল 120 কিলোমিটার জার্নি করে, মানে পেছনের ট্রেনটা 120 কিলোমিটার জার্নি করে। তো এইটা হচ্ছে চিত্র 8 করে বুঝে বুঝে করার কাহিনী। ঠিক আছে, আর রিটেনের জন্য যদি আমরা এক্স আকারে সমীকরণ ধরে করি, তাহলে ধরি, এটা কিন্তু খুবই সোজা, সমীকরণের বিষয়টা অনেকে পেইন মনে করে, অথচ সমীকরণ ছাড়া আপনি কোনো কঠিন অঙ্ক করতে পারবেন না, বা অঙ্কের অনেক কনসেপ্ট আপনার ক্লিয়ার হবে না যদি সমীকরণ না বুঝেন। ধরি দ্বিতীয় ট্রেনকে সময় লাগবে সমান সমান এক্স ঘন্টা। ও আচ্ছা, এখানে তো দূরত্ব বার করতে বলছে না, তাহলে ধরি দূরত্ব সমান সমান এক্স কিলোমিটার। তাহলে প্রশ্ন মতে এই এক্স কিলোমিটার রাস্তা প্রথম ট্রেনটাও যাবে, এই এক্স কিলোমিটার রাস্তা দ্বিতীয় ট্রেনটাও যাবে, কিন্তু প্রথম ট্রেনটা এই এক্স কিলোমিটার রাস্তা যেতে 1 ঘন্টা সময় বেশি নিবে। বুঝতেছেন কিনা বলেন? প্রশ্ন মত হচ্ছে যে এই যে চিত্র 8 যদি আমরা বুঝি, এখানে কমলাপুর, এখানে চট্টগ্রাম, এই রাস্তাটা মনে করেন এই মাঝখানে যে কোনো একটা জায়গায়, এই জায়গাটাতে এরা দুইজনে প্রথম ট্রেন আর দ্বিতীয় ট্রেনে সাক্ষাৎ হয়ে গেছে, এই পুরো ডিস্টেন্সটার নাম দিলাম আমরা এক্স। প্রথম ট্রেনটা যখন 8টার সময় জার্নি শুরু করছে তখন সে 30 কিলোমিটার বেগে এই জায়গায় আসছে, তার মানে এক্স কিলোমিটার রাস্তা সে 30 কিলোমিটার বেগে আসছে, এত সময় লাগছে। আবার দ্বিতীয় ট্রেনটা যখন 9টার সময় জার্নি শুরু করছে সেও এখানে আসছে গেছে এবং সাক্ষাৎ হয়ে গেছে, তাহলে কতটুকু গেল? এক্স কিলোমিটারে গেল, কিন্তু এই দ্বিতীয় ট্রেনটার গতিবেগ কত? 40। তাহলে দ্বিতীয় ট্রেনটাকে সময় লাগবে এটা প্রথম ট্রেনটাকে লাগার সময়, আর এটা হচ্ছে দ্বিতীয় ট্রেনটাকে লাগার সময়। এই দুই সময়ের পার্থক্য কত? দুই সময়ের পার্থক্য হচ্ছে 1 ঘন্টা। এই 1 ঘন্টা কোথায় পাইলাম? এই 1 ঘন্টা হবে এইভাবে 9টা মাইনাস 8টা, কারণ যেহেতু তারা 1 ঘন্টা পরে জার্নি শুরু করছে। ঠিক আছে, ওকে। এখন আসি এই 30 আর 40-এর লসাগু হচ্ছে 120, 40 মাইনাস 30x সমান সমান 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে 10x সমান সমান 120
উত্তর হচ্ছে 1 ঘন্টা না, এটা 30 3 থেকে 4 থেকে 3 বিয়োগ, ঠিক আছে? তাহলে এক্স এর মান সমান সমান 120, 120 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আর যদি মুখোমুখি কেউ করতে চান তাহলে জাস্ট এইভাবে লজিক দেখেন, 30 আর 40 এর লসাগু সমান সমান 120, এই 120 অ্যান্সার। যদি একেবারে 5 সেকেন্ডে কেউ করতে চান, কেন হবে কিভাবে হবে এই জিনিসটা বোঝার জন্য এর আগের অঙ্কটার লসাগু যে সিস্টেমটা দেখা দিলাম ওইটা মনে করেন, যে এমন একটা ডিস্টেন্স, যে ডিস্টেন্সের ট্রেন দুইটা যা মিলিত হবে, এইটার বের করার সিস্টেম হচ্ছে লসাগু করা। লসাগু করলে 30 দিয়ে ভাগ করা যাবে, 40 দিয়ে ভাগ করা যাবে। ডিফারেন্স কত টাইমের? টাইমের ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা যদি টাইমের ডিফারেন্স হয়, প্রশ্নে আবার বলা আছে 1 ঘন্টার ডিফারেন্স, তাহলে যেহেতু মিলে গেছে 1 ঘন্টা 1 ঘন্টা, তাহলে ডিস্টেন্স 120 কিলোমিটার সঠিক আছে। যদি বলতো টাইমের ডিফারেন্স 2 ঘন্টা, তাহলে আমরা এই ডিস্টেন্সটাকে 2 দ্বারা গুণ করে 240 কিলোমিটার দিয়ে দিতাম। এটার উপর আমাদের ইউটিউবে অনেক সুন্দর একটা ভিডিও আছে, এলসিএম টেকনিক টাইম অ্যান্ড স্পিডের, দেখে নেবেন। 3-4 কেন না 30-40 হবে, এটা শূন্যতে দেখতে ভুলে গেছে। এত ভুল ধরতে পারেন, কিন্তু এতগুলো কথা বলতেছি সেই কথাগুলো ধরতে পারেন না। ওকে, আল আমিন স্যার, বইয়ে অন্যভাবে দেওয়া সমীকরণটা বইয়েরটা বুঝতে কঠিন লাগছে, আপনারটা সহজে বুঝে ফেলি। এই জিনিসটাই বইয়ের বিষয়টা, এই যে বইটা আগামী বছর যখন আপডেট হবে তখন এই যেভাবে বললাম এইভাবে আপডেট হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি কেন এরকম হলো, কারণ আমার তখন আইডিয়াটা ওইভাবে খেলছে, তো সমস্যা নাই। আমরা এই প্রশ্নটা এখন বইয়ে যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণ অনুযায়ী করা দিব, যাতে বইয়েরটা আপনারা কেন না বুঝেন, বইয়েরটাও বুঝবেন, ঠিক আছে? এই যে ধরুন আছে যে ধরি, এখানে দূরত্ব দেওয়া আছে না, দূরত্ব না দিয়ে আমরা এখানে দিলাম ধরি সময় লাগবে সমান সমান x ঘন্টা। তাহলে দেখেন প্রথম ট্রেনটা 30 কিলোমিটার বেগে যাবে x প্লাস 1 ঘন্টা, আর দ্বিতীয় ট্রেনটা 40 কিলোমিটার বেগে যাবে x ঘন্টা। তাহলে প্রথম ট্রেনটা 1 ঘন্টা আগে যেহেতু জার্নি শুরু করছে, এই জন্য ওই x প্লাস 1 ঘন্টা চলবে 30 কিলোমিটার বেগে, আর দ্বিতীয় ট্রেনটা 40 কিলোমিটার বেগে x ঘন্টা। তাহলে এই শূন্য কাটা, দুই পাশে 10 দিয়ে ভাগ করি, 3x প্লাস 3 ইকুয়াল টু 4x, আর বিয়োগ করে দিলে x এর মান হচ্ছে 3, তাহলে 3 ঘন্টা। 3 ঘন্টা কিন্তু অ্যান্সার না। যদি প্রশ্নে বলতো যে কত ঘন্টা পরে তাদের সাক্ষাৎ হবে, তাহলে অ্যান্সার কিন্তু 3 ঘন্টা হইতো। যেহেতু প্রশ্নে বলা আছে যে কত কিলোমিটার পরে তাদের সাক্ষাৎ হবে, তাহলে এই যে 40 এর সাথে 3 গুণ করে দিলে 120 কিলোমিটার। বইয়েরটা আছে ওটা কঠিন না, ওইটা হচ্ছে বিকল্প। এখন আপনার কোনটা কঠিন কোনটা সোজা লাগে সেটা আপনি আপনার মতো করে করে নেবেন, ঠিক আছে? বাট দুইটাই আপনার জানা থাকতে হবে। আপনি শুধু ওইভাবে পারবেন, ওইখানে দেখেন এটা কিন্তু পাশাপাশি লিখে গুণ হয়েছে, আর আগের বারে x/30, এই যে ভাগ আর এই যে গুণ, এই জিনিসটা আমরা প্রথম ক্লাসে শিখছিলাম। কি শিখছিলাম? যে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় বের হয়, আর এইখানে গতিবেগকে সময় দিয়ে গুণ করলে দূরত্ব বের হয়। যেহেতু দুইটা ট্রেনে সমান দূরত্ব অতিক্রম করে, এই জন্য এই পাশের দূরত্ব ইকুয়াল টু দ্বিতীয় ট্রেনের দূরত্ব। প্রথম ট্রেনের দূরত্ব আর দ্বিতীয় ট্রেনের দূরত্ব সমান। সমান যদি না হয় তাহলে তো এই ট্রেন দুটা যে সাক্ষাৎ হবে না। রুবেল হোসাইন সেতু, আপনি বলার আগে কিন্তু আপনার লজিকটা আমি দেখাই দিলাম যে কেন গুণ হলো। আর এই কথাগুলো এখন বলার থেকেও আমি কিন্তু প্রথম ক্লাসে অনেক সুন্দর করে বলছিলাম যে সব সময় কেন কোনটা কিভাবে হয় এর উত্তর আপনি প্রথম ক্লাসে পাবেন। এই জন্য যাদের একটু সমস্যা হচ্ছে তারা প্রথম ক্লাসটা আরো কয়েকবার দেখে নেবেন। দিনী মুসলিম মা বলছেন যে স্যার আপনি যেটা করিয়ে দেন সেটা বুঝি, বাট এক্সামে যখন ঘুরিয়ে দেন তখন আর পারি না, তাই এখন আমার করণীয় কি স্যার? এখন আপনার করণীয় হচ্ছে আমি যে প্রশ্নগুলো বানাই নিজে নিজে জিজ্ঞাসা করতেছি, ওগুলো আপনি নিজে জিজ্ঞাসা করেন যে এখানে কেন গুণ হলো, কিভাবে গুণ হলো, এটা লজিক কি, কেন ভাগ হলো, একই অঙ্কে একবার গুণ করে হচ্ছে আবার ভাগ করে হচ্ছে, ভুল হচ্ছে না কেন, এই প্রত্যেকটা প্রশ্ন আপনাকে নিজেকে জিজ্ঞাসা করেন। আর এই জন্য আপনারা একটা ইন্ডিভিজুয়াল ম্যাথে অনেক বেশি সময় দিবেন। বিশেষ করে আমি যেগুলো বোঝাবো ভালো করে ওইগুলোতে আপনি আরো ভালো করে সময় দিবেন। কিন্তু আপনাদের অনেকের আছে এতগুলো কথা বলে আমি যখন বুঝাইলাম তখন মনে হচ্ছে অনেক সুন্দর বুঝলাম, এটা বাদ, এরপর আপনি নতুন অঙ্কে যাচ্ছেন না,
তাদের সমস্যা হচ্ছে, কারণ ওইখানে তো আমি আর এত কথা বলবো না, তখন ওইখানে আপনার অনেক প্রশ্ন তৈরি হচ্ছে যেটার অ্যান্সার পাচ্ছেন না, কিন্তু ওটার অ্যান্সার কিন্তু আমি এখানে অলরেডি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই জন্য একটু সময় দেন, হ্যাঁ সময় দিতে হবে। নেক্সটে আসি আমরা, কি কঠিন লাগতেছে নাকি বলেন, কেমন লাগতেছে অঙ্কগুলা, কতটুকু বুঝতেছেন বলেন। আমরা এই অঙ্কে শিখলাম দূরত্ব বের করা, এখন আমরা দেখব গতিবেগ বের করা। এখানে 23, 24 এগুলো সোজা আছে। পঁচিশ নম্বর অঙ্ক দেখেন, এত সুন্দর করে বোঝার বিকল্প আর কি হতে পারে, আর এমন কোন শর্টকাট বা আর কোনো জাদু নাই যে আপনাকে এর থেকে ভালোভাবে, আপনি ঘরে বসে আছেন আর এখান থেকে আমরা এত সুন্দর করে সার্ভিস দিতেছি, এতগুলো ভেঙে চুরে এতগুলো কথা বলতেছি, আপনার হাতে এত সুন্দর একটা বই ধরাই দিছি যেটা সাইডে সাইডে এত সুন্দর করে নোট দেওয়া আছে, আপনি প্রশ্ন করতেছেন, ডাইরেক্ট ইনস্ট্যান্ট অ্যান্সার পাচ্ছেন, এর থেকে আর বেশি কিছু চাইলে তো হবে না। এরপরে আপনাদের দায়িত্ব, এরপরে আপনাদের কাজ, কোচিং করায়, তারপরে খেলার মাঠে কি নামে খেলে দেয় নাকি, খেলার মাঠে আপনাকে খেলতে হবে, কিন্তু কত ধরনের টেকনিক আছে সব তো আমরা দেখাই দিতেছি, তাই না? আচ্ছা, দুই তিন ভাবে অ্যান্সার করাই দিতেছি, কারণ হচ্ছে কি যে এই অঙ্কগুলা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভাবতে হয়, দেখা যাচ্ছে কখনো একটা ইজি, কখনো আরেকটা কঠিন লাগে, তো যখন যেটা সহজ লাগবে সেভাবে চিন্তা করবেন। ঠিক আছে, সুব্রত সুবর্ণ, নাইস। এই যে আপনারা প্রশ্ন করছেন, আপনি বই পড়তেছেন, স্যার বইয়ে 4 আওয়ার বের করা, আপনি 3 আওয়ার বের করেছেন, এইটা একটু ক্লিয়ার করেন। ওকে, সমস্যা নাই। আগের অঙ্কটা আমরা আরেকটু করতেছি, যে একটা 30 কিলোমিটার বেগে যাচ্ছে আর একটা হচ্ছে 40 কিলোমিটার বেগে। আমি যখন এইটার সময় ধরতেছি 3 ঘন্টা, তখন আমি 40 গুণন 3 সমান সমান 120 বলতেছি, তখন আমার এইটা হচ্ছে 3 + 1 ঘন্টা, কারণ 1 ঘন্টা আগে জার্নি শুরু করছে, তাহলে 30 গুণন 3 4 সমান সমান 120। দেখেন মিলে গেছে। আবার যদি আমি এইটাকে, এই প্রথম ট্রেনটার গতিবেগ যদি x ঘন্টা ধরি সময়, তাহলে কি হবে, তখন x এর অ্যান্সার আসবে 4। তাহলে দেখেন 30 গুণন 4 সমান সমান 120 হবে। তখন আবার নিচে যে 40 আছে, তখন এখানে 3, তখন x - 1 দিতে হবে। তাহলে x - 1 মানে কি, 4 থেকে 1 বাদ দিলে তখন 3 সমান সমান 120। তাহলে x এর মান 3 না 4, এটা কিন্তু মুখস্থ বলা যাবে না। আপনাদের প্রথম ক্লাসে বলছি, আবার সমীকরণের যত অঙ্ক করাই দেয় সবখানে আমি বলি যে x হচ্ছে একটা আপেক্ষিক বিষয়, আপনি যাকে নাম দিবেন তাকেই হবে। আপনি যদি প্রথম ট্রেনটার সময় x ঘন্টা দেন, তাহলে অ্যান্সার আসবে 4 ঘন্টা। আবার আপনি যদি দ্বিতীয় ট্রেনটার সময় x দেন, তাহলে অ্যান্সার আসবে 3 ঘন্টা। দ্বিতীয় ট্রেনটার সময় যখন x ঘন্টা দিবেন, তখন প্রথম ট্রেনটার এখানে লিখতে হবে x + 1। আবার যখন প্রথম ট্রেনটাকে x ঘন্টা দিবেন, তখন দ্বিতীয় ট্রেনটার এখানে লিখতে হবে x - 1। এখন এই যে আপনারা কোনো একটা রোবটের মতো বইয়ে এটা দেওয়া আছে, আপনি এটা বলতেছেন, এইগুলো কথা তো চলবে না। যখন যেটা আমি করাচ্ছি, তখন সেইটার লজিকটা ফুললি ক্লিয়ার আছে কিনা। আমি কি এইটা ধরছি কখনো যে এখানে 40 কিলোমিটার বেগে x ঘন্টা যায়, এটা লিখলাম, আবার এইখানে x + 1 না দিয়ে এখানে x - 1 দিতেছি, তাহলে কিন্তু ভুল হবে। কেন? কারণ দ্বিতীয় ট্রেনটার থেকে প্রথম ট্রেনটা তো 1 ঘন্টা বেশি চলে, আমি তো মাইনাস দিতে পারি না। তার মানে কি, আমি যখন যাকে ধরবো সেটা দিয়ে পুরো অঙ্কটা যেন মিলাই দিই, আমি প্রত্যেকটা লজিক যেন ক্লিয়ার থাকে। কিন্তু এক নিয়মের অঙ্কের সাথে আপনি আরেক নিয়মের অঙ্কের সাথে সমন্বয় করবেন, তাহলে তো আপনার মাথা উল্টাপাল্টা লাগবে। তো এই বিষয়গুলো কখন খটকা লাগবে না, যখন আপনি নিজের ব্রেন ইউজ করবেন। ঠিক আছে, আর যখন আপনি রোবটের মতো আমার এগুলার ফটোকপি করার চেষ্টা করবেন, যে এখানে x + 1 হয় আর এখানে x - 1 দেওয়া আছে, তাহলে কোনটা ভুল কোনটা সঠিক? আসলে সবগুলাই সঠিক, এটা নির্ভর করতেছে x এর নাম কি সেটার উপর। ঠিক আছে, একটু মাথা খাটাবেন। ওকে, এতগুলো কথা বলতেছি, ওই যে আপনারা বলতেছেন না যে আপনি করে দিলে পারি, পরীক্ষার হলে পারি না, এই প্রশ্নটার অ্যান্সারের জন্য কিন্তু এত কথা বলি আমি। এই কথাগুলো আপনার পরীক্ষার হলে না পারার সমস্যাগুলো সমাধান করে দিবে। তাহলে আমরা আসি 25 নম্বর অঙ্ক করতেছি। ঠিক আছে, সোনিয়া আক্তার বলছেন ক্লিয়ার। দেখেন তো কতগুলো কথা বললাম, এগুলো কেন বললাম, কারণ এগুলো হচ্ছে আপনার ব্যতিক্রম বা বেখাপ্পা লাগবে, যে খটকা লাগবে বা প্রশ্ন তৈরি হবে যে বিষয়গুলো, সেগুলোর অ্যান্সার নিজে থেকে দিতেছে। সুব্রত রায়, স্যার মাঝে মধ্যে কোশ্চেনগুলো ইংলিশে করালে ভালো হয়। ভাই এইগুলা যেভাবে ক্লাস নিতেছি, এই টপিকের ক্লাসে 3টা ক্লাস লাগবে,
সেখানে আবার ইংলিশ লাগাই দিলে তো 10টা ক্লাস লাগবে। টাইম অ্যান্ড স্পিড টপিকের উপর অ্যাডভান্স ম্যাথের কোর্সে 7টা 2 ঘন্টার ক্লাস নিচ্ছি, মানে ক্লাস সারে পালা যাবেন সবাই। 25 নম্বর বলছে একজন ট্রাক ড্রাইভারের 4 ঘন্টায় 180 মাইল অবশ্যই ভ্রমণ করতে হবে। যদি সে প্রথম 3 ঘন্টায় 50 মাইল বেগে যায়, তবে শেষ ঘন্টায় সে কত মাইল বেগে যাবে? ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে হচ্ছে যে 4 ঘন্টায় 180 মাইল অবশ্যই ভ্রমণ করতে হবে, টোটাল 180, প্রথম 3 ঘন্টায় 150 যায়। তাহলে দেখেন মোট পদ হচ্ছে 180, একটু চিত্র আট করে বুঝবেন, এগুলো কিন্তু সোজা প্রশ্ন, তারপরে কেন করাচ্ছি, কারণ এরপরে আবার এগুলো প্যাচ লাগবে আস্তে আস্তে। 180 মাইল হচ্ছে ধরেন এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স, সময় বরাদ্দ 4 ঘন্টা। এখন গাড়িটা খুব জোরে চলতেছে, চলে প্রথম 3 ঘন্টায় 150 মাইল চলে আসছে, তাহলে আর মাত্র 1 ঘন্টা আছে, কিন্তু আর মাত্র পথ বাকি আছে কত, এই 30 মাইল। তাহলে এই পরের 1 ঘন্টায় 30 মাইল বেগে গেলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে তো জটিলের কিছু নাই, বাট জটিল বানানো যাবে। 26 নম্বর অঙ্ক দেখেন, ভগ্নাংশ ঠিক করে দিয়েছেন। 26 নম্বর অঙ্ক দেখেন। 26 নম্বর অঙ্ক বলছে যে একজন ট্রাক রাসেলকে 6 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে 45 মিনিটে। 45 মিনিটের মধ্যে 6 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। যদি সে অর্ধেক দূরত্ব, এই যে অর্ধেক বলছে না, অর্ধেক মানে কি, কার অর্ধেক, এই যে টোটাল কতটুকু, টোটাল পথ হচ্ছে 6 কিলোমিটার। তাহলে দেখি এ থেকে বি, এটা হচ্ছে টোটাল 6 কিলোমিটার, সময় কত, মোট 45 মিনিট। এই 45 মিনিটের মধ্যে 6 কিলোমিটার, তাহলে প্রথম অর্ধেক দূরত্ব, তাহলে এটাকে অর্ধেক করে এটা বানাই ফেলি প্রথম অর্ধেক, আর এটা হচ্ছে দ্বিতীয় অর্ধেক। প্রথম অর্ধেক তাহলে 6 অর্ধেক মানে কি 3 না, তাহলে এই পাশে 3, এই পাশে 3। এখানে অর্ধেক বলার কারণে সহজে পারলাম, অন্য একটু সংখ্যা দিলে আমরা লিখতাম। তাহলে এই 3 কিলোমিটার যেতে সে সময় লাগছে কত, 3/2 সময়। তার মানে মোট যে 45 মিনিট সময়, এই সময়ের মধ্যে 3/2 সময় সে খেয়ে ফেলছে, 15 দুগুণা 30 মিনিট। এই 30 মিনিট খেয়ে ফেলছে কোথায়, প্রথম অর্ধেক বা প্রথম 3 মাইল যেতে, 3 কিলোমিটার যেতে। তাহলে এখন দেখেন তো এই পরের যে 3 কিলোমিটার আছে, এইখানের জন্য সময় আছে কতটুকু, 30 মিনিট না, তাহলে 45 মিনিট থেকে 30 মিনিট যদি চলে যায়, আর থাকে কত, 15 মিনিট। তাহলে এই পথটা যাওয়ার জন্য সময় বরাদ্দ আছে আর 15 মিনিট। তাহলে অ্যান্সার 15 মিনিট হইতো, কিন্তু এখানে কি চাইছে, যে তবে শেষ ঘন্টায় সে কত মাইল বেগে যাবে, সরি, তবে বাকি পথ অতিক্রম করতে গেলে তার বেগ কি হওয়া উচিত, মানে বাকি যে পথটা আছে, বাকি পথ কত, 3 কিলোমিটার। এখানে বেগ বলছে, বেগ মানে কি, বেগ মানে হচ্ছে নর্মালি সময় উল্লেখ না থাকলে বুঝতে হবে 1 ঘন্টায়। তাহলে এখানে আমরা দেখতেছি এই 15 মিনিট 3 কিলোমিটার, এই পর্যন্ত কি সবাই বুঝছেন? এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এই যে আমরা শেষের এই অংশটা থেকে গতিবেগ নিয়ে আসবো, 15 মিনিটে যায় 3 কিলোমিটার 60 মিনিটে। দেখেন ওইখানে আমি শিখাইছিলাম যে এটা 4 গুণ বাড়ছে, তাহলে এটাও 4 গুণ বেড়ে হয়ে যাবে 3 আর 4 12 কিলোমিটার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 12 কিলোমিটার হবে গতিবেগ। এটা বাংলাদেশ ব্যাংকের একটা পরীক্ষা আসছিল। ওকে, নেক্সট আসি। আগামীকালকেও আপনাদের ক্লাস হবে, সেহেতু আমরা এটা গড় গতিবেগ পর্যন্ত করাই দিয়ে ছেড়ে দিব, বাকিটা আগামী ক্লাসে করাই দিব, আগামী ক্লাসে শেষ হবে। 27 নম্বর অঙ্ক দেখেন, আবার বুঝান আরেকবার। আচ্ছা, এটা এই যে চিত্র আট করে এইভাবে বোঝালাম দেখে অনেকের সমস্যা, এখন ধরুন চিত্র বা এখন তো আমি ধরেন আছে একেবারে ফর্মাল স্টাইলে করে দিব। ঠিক আছে, ধরেন আছে প্রথম অর্ধেক পথ সমান সমান 6 এর অর্ধেক সমান সমান 3। প্রথম অর্ধেকের সময় হচ্ছে 45 মিনিটের 3/2 সমান সমান 30 মিনিট। অবশিষ্ট পথ, আচ্ছা এইভাবে লিখে লিখে করলে কি আপনাদের সুবিধা হয়? অবশিষ্ট সময় 45 মিনিট থেকে 30 মিনিট চলে গেলে আর থাকে 15 মিনিট। এই পুরো সবগুলা কাজ করছি,
আপনারা তো এই বিয়োগটা দেখাই দেয় নাই, কিন্তু যখন বিয়োগটা দেখাই দেয় নাই তখন তো কোনটা থেকে কোনটা দিয়ে কি হয়েছে চিত্র দিয়ে তো হাত দিয়ে তো দেখাই দিচ্ছে, একেবারে এইভাবে লিখে লিখে দেখাই দিতে হবে। তাহলে এখন 15 মিনিটে যেতে হবে, এইভাবে ছোট অঙ্ক 2-3 নিয়মে করাই দিলে তো ক্লাসের 12টা বাজে যাবে। তাহলে 60 মিনিটে যেতে হবে। 60 মিনিটে কেন গতিবেগ বলছে? এই জন্য 12 কিলোমিটার হচ্ছে গতিবেগ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 12 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আসি 27 নম্বর অঙ্কটা দেখেন। রবিন দিনের মধ্যে 4/1 সময় হেঁটে স্কুলে যায়। যদি সে 16 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে এবং 4 কিলোমিটার বেগে হেঁটে যায় তবে গড় গতিবেগ কত? তাহলে সে 4 ভাগে যদি সে 16 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে যায় আর সাইকেল চালিয়ে যায় 4 কিলোমিটার বেগে, তার মানে কি সে যদি টোটাল 4 ঘন্টা জার্নি করে, তার মধ্যে 1 ঘন্টা সে হাঁটে আর 3 ঘন্টা সে সাইকেল চালায়। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা গড় গতিবেগ নিয়ে আসবো। তো গড় গতিবেগের মেইন থিম হচ্ছে মোট পথ আর মোট সময়। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। গড় গতিবেগ সমান সমান মোট পথ আর মোট সময়। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখেন 4/1 বলছে না, 4/1 হাঁটে। এই কথাটার মানে হচ্ছে যদি সে মোট সময় 4 ঘন্টা হয় তাহলে হাঁটে সমান সমান 1 ঘন্টা আর দৌড়ায় সাইকেলে যায় 4 থেকে 1 ঘন্টা বাদ দিলে 3 ঘন্টা। তাহলে এখানে দেখেন 1 ঘন্টায় তার গতিবেগ প্রশ্নে দেওয়া আছে কিন্তু 4 কিলোমিটার, তাহলে 4 কিলোমিটার আর 3 ঘন্টা যদি সে সাইকেল চালায় তাহলে 3×4 = 48 কিলোমিটার। তাহলে মোট পথ কত? মোট পথ হচ্ছে 4 কিলোমিটার হাঁটে আর 48 কিলোমিটার দৌড়ায়। আবার মোট সময় কত? মোট সময় হচ্ছে 1 ঘন্টা হাঁটে আর 3 ঘন্টা দৌড়ায়, তার মানে 48 আর 4 52 আর নিচে হচ্ছে 4 সমান সমান হচ্ছে 13 কিলোমিটার। তাহলে তার গড় গতিবেগ হচ্ছে ঘন্টায় 13 কিলোমিটার। এইখানে টার্নিং পয়েন্ট হচ্ছে এই যে এইখানে ধরি মোট সময় 4 ঘন্টা, মানে মনে করি মোট সময় হচ্ছে 4 ঘন্টা। এই মোট সময় 4 ঘন্টা কোথায় পাইলাম? ওই যে প্রশ্নে দেওয়া আছে না 4/1 সে হাঁটে। 4/1 হাঁটে মানেই হচ্ছে মোট যদি ঘন্টা হয় 4 ঘন্টা সময় পায় সে, 1 ঘন্টা সে হাঁটে, তাহলে 3 ঘন্টা সাইকেল চালায়। তাহলে এই অঙ্কটা ধরে করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আসি আমরা নেক্সট অঙ্কে যাই। 30 নম্বর অঙ্ক। 30 নম্বর অঙ্ক দেখেন। 30 নম্বর অঙ্কটা বলছে ক খ একই এই 2 স্থানের দূরত্ব 30 কিলোমিটার, মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 30। একই সময় মিজান ও মুজিব যথাক্রমে ক ও খ থেকে পরস্পরের দিকে রওনা হয়। পরস্পর দিকে মানে বিপরীত দিক থেকে রিলেটিভ স্পিড হবে। 6 ঘন্টা পরে উভয় মিলিত হয়, তার মানে টোটাল সময় লাগে 6 ঘন্টা। রিলেটিভ স্পিডে তারা 6 ঘন্টা জার্নি করে। মিলিত হওয়ার 1.5 ঘন্টা পর মিজান খতে পৌঁছালো। উভয়ের গতিবেগ নির্ণয় করুন। ঠিক আছে, আচ্ছা অঙ্কটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। এখন দেখেন তো এই অঙ্কটা চিত্র আট করে না বোঝা, যদি আমি শুধু এইভাবে লিখে লিখে করি তাহলে তো আপনারা ফিল করতে পারবেন না অঙ্কটা কি হচ্ছে। অথচ চিত্র আট করলে কত সোজা। দেখেন এই যে একটা ডিস্টেন্স, এটা হচ্ছে ক আর খ। তাহলে ক খ এই 2 স্থানের দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। মিজান ও মুজিব যথাক্রমে ক ও খ থেকে পরস্পরের দিকে রওনা হয়, 6 ঘন্টা পরে মিলিত হলো। তাহলে মিজান আর হচ্ছে মুজিব, তাহলে মিজান ক থেকে খয়ের দিকে যাচ্ছে, মুজিব খ থেকে কয়ের দিকে আসতেছে।
এখানে মাঝখানে কি হবে না, কারণ আমরা তো তাদের গতিবেগ জানি না, তাহলে আমরা জানি না, সমস্যা নাই। ধরেন আছে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায়, ঠিক আছে, মিজান প্লাস মুজিব মিলিত হয়ে গেল, এতে সময় লাগলো কত, 6 ঘন্টা। 6 ঘন্টা মানে হচ্ছে রিলেটিভ স্পিডে 6 ঘন্টা লাগছে, তার মানে মিজান 6 ঘন্টা পরে এই জায়গাতে মিলিত হয়েছে, পৌঁছাইছে, মুজিবও 6 ঘন্টা পরে এই জায়গায় এসে পৌঁছাইছে। তাহলে এই 6 ঘন্টা মানে কি 12 ঘন্টা না, এটা মনে রাখবেন যে 6 ঘন্টা মানে 6 ঘন্টায়, কারণ দুইজনে তো একই সাথে চলমান আছে, তাই না। ধর আছে যারা দুই বন্ধু যদি 1টার সময় জার্নি শুরু করে, তাহলে এরা 7টার সময় এই জায়গায় এসে পৌঁছাবে, তাহলে তো 6 ঘন্টা 12 ঘন্টা না, মোট 6 ঘন্টা রিলেটিভ স্পিড। এখন আসি এরপরে কি হচ্ছে, যে মিলিত হওয়ার 1.5 ঘন্টা পরে মিজান খতে পৌঁছায়, মিলিত হওয়ার 1.5 ঘন্টা পরে খতে পৌঁছায়, তার মানে কি দেখেন তো, মিজান এই জায়গায় মিলিত হলো, তারপরে এই জায়গাটা যে আছে গ্যাপটা, এই জায়গাটা যেতে সময় লাগছে কত, 1.5 ঘন্টা। তাহলে আমরা আসি, তাহলে মিজানকে মোট সময় লাগে 30 কিমি যেতে, মোট সময় আগে লাগছে 6 ঘন্টা মুজিবের সাথে একসাথে মিলিত হওয়ার জন্য, তারপরে লাগছে 1.5 ঘন্টা, তার মানে মোট 7.5 ঘন্টা। তাহলে মিজানের গতিবেগ, গতিবেগ মানে কি 1 ঘন্টায়, তাহলে 30কে 7.5 দিয়ে ভাগ করলে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে 4 কিলোমিটার কি, 4 কিলোমিটার হচ্ছে মিজানের গতিবেগ। তাহলে 6 ঘন্টায় মিজান যায়, খেয়াল করেন এই মিজান এখান থেকে এই পর্যন্ত যে গেছে, এখানে 6 ঘন্টা লাগছে না, এই 6 ঘন্টায় 4 কিলোমিটার বেগে সে কত কিলোমিটার গেছে, মিজান 6 ঘন্টায় মিজান যায় সমান সমান 6 × 4 সমান সমান 24 কিলোমিটার। তাহলে এই যে এখানে যদি মিজান 6 ঘন্টায় 4 কিলোমিটার 24 কিলোমিটার যায়, তাহলে অবশিষ্ট যে এই পাশের পথটা আছে টোটাল তো 30 কিলোমিটার রাস্তা ক থেকে খ, এই জায়গাটা যদি 24 কিলোমিটার দূরে হয়, তাহলে এরপরে এই জায়গাটা কত, এই জায়গাটা হবে 30 থেকে 24 বাদ দিলে সমান সমান 6। তাহলে অবশিষ্ট পথ এই 30 থেকে 24 বাদ দিলে 6, মুজিব যায় 6 ঘন্টায়, কারণ মুজিবকে তো এই পথটা আসতে 6 ঘন্টা লাগছে, তাই না। তাহলে মুজিবের গতিবেগ 6 ঘন্টায় 6 কিলোমিটার মানে 1 ঘন্টায় 1 কিলোমিটার। উত্তর কি চাইছে, উভয়ের গতিবেগ নির্ণয় করুন। তো এই যে মুজিবের গতিবেগ আসলো 1 কিলোমিটার, আর মিজানের গতিবেগ তো আমরা শুরুতে পেয়ে গেছিলাম এই যে 4 কিলোমিটার। তাহলে উত্তর হচ্ছে 4 ও 1। আশা করি সবাই ধরতে পারছেন। অঙ্কটা কিন্তু সোজা মনে হলেও অনেক বেশি সহজ না, আর চিত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই সময় দূরত্ব গতিবেগের অঙ্কগুলো কাদের কাছে সব থেকে কঠিন লাগে, যারা চিত্র আট করে ফিল করতে পারবেন না তাদের কাছে কিন্তু অনেক কঠিন মনে হবে। ঠিক আছে, ওকে। তাহলে তারপরে অঙ্কে আসি, আমরা এখন গড় গতিবেগের অঙ্ক করব। ঠিক আছে, লাস্টে আর একটু বোঝান, লাস্টে আর একটু কেমন বোঝাবো দেখেন, পেজ আছে কিরকম দেখেন, যে এই মিজান যে 6 ঘন্টায় গেল, তার গতিবেগ 24 যখন আমরা পাইলাম, তখন মিজান 6 ঘন্টায় গেছে, মুজিবও 6 ঘন্টা আসছে। মুজিবের গতিবেগ তো আমরা জানি না, সমস্যা না, ওটা থাক। মিজানের গতিবেগ আমরা যখন পাইলাম 4, তাহলে মিজান এই 6 ঘন্টায় কতটুকু গেছে, 6 ঘন্টায় গেছে 24, তাহলে মিজান যদি 24 যায়, আর টোটাল ডিস্টেন্স তো ক থেকে খ পর্যন্ত 30, তাহলে মুজিব আসছে এই 30 থেকে 24 বাদ দিলে যে বাকি 6 থাকে, এই 6, এই 6 আবার মুজিবকে আসতে কয় ঘন্টা লাগছে, 6 ঘন্টা লাগছে। ওই যে রিলেটিভ স্পিডে যে সময় লাগে 6 ঘন্টা, ওইখানে মুজিবও 6 ঘন্টা চলে, মিজানও 6 ঘন্টা চলে, ওইখান থেকে পাইছিলাম 6 ঘন্টা। তাহলে এইটুকু পথ আসতে যদি মুজিবকে 6 ঘন্টা লাগে, তাহলে 6 ঘন্টায় কতটুকু আসছে, 6 কিলোমিটার আসছে। তাহলে 6 ঘন্টা যদি 6 কিলোমিটার আসে, তাহলে 1 ঘন্টায় গতিবেগ 1 কিলোমিটার। ঠিক আছে, এক্সামের সময় চিত্র যাদেরকে আট করতে হবে তাদের আর পরীক্ষা দেওয়া লাগবে না, সময় পাবেন না, কান্নাকাটি লাগবে। পরীক্ষার হলে এই সময় চিত্র আট করার টাইম পাবেন না। এই জন্য আপনি আমাদের যত পরীক্ষা দিবেন, আমাদের যত ক্লাস করবেন, রুমে প্র্যাকটিস করবেন, এখনো চিত্র আট করতে করতে এইটা ফিলটা একেবারে মানে ইমাজিনেশন পাওয়ার একটা বলে না, যে ধর আছে কোনো কিছু দেখতেছি না কিন্তু চিত্র মাথায় ভাসতেছে, এরকম চিত্র মাথায় ভাসার মতো করে রুমে প্র্যাকটিস করতে হবে। যখন প্র্যাকটিস করতে করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, আমাকে এই অঙ্ক করতে লাগাই দিলে তো আমি চিত্র আট করবো না,
আপনাদের বোঝানোর জন্য আমি চিত্রগুলো আট করে দিতেছি। আমাকে এই অঙ্ক করতে দিলে আমি কিভাবে করবো দেখবেন, পরীক্ষার হলের স্টাইল। পরীক্ষার হলের স্টাইল তো এতগুলো কথা, এত গল্প না। আপনারা একটু শর্ট করে দিলে বুঝেন না দেখে আমি এত বেশি কথা বলি বা এত বেশি বুঝাই দিই। ঠিক আছে, পরীক্ষার হলের স্টাইল যদি আপনি জানতে চান এই অঙ্কটার, তাহলে এই অঙ্কটার পরীক্ষার হলের স্টাইল হবে এইরকম যে 30কে আমরা 7.5 দিয়ে ভাগ করে পাবো 4। তাহলে 4কে 6 দ্বারা গুণ করলে হচ্ছে 24। 30 থেকে 24 যদি বাদ দেই তাহলে বাকি যে 6 থাকে, এই 6তে 1, এই 1 আর এই 4 মিল হচ্ছে অ্যান্সার। কোনটা কেন কার পিছনে কি লাগাই দিলাম এগুলো তো সবকিছু আমার চিত্র চোখের সামনে ভাসতেছে, ওইটা আমি দেখে দেখে লিখতেছি। যারা ভালো পারে তারা কিন্তু এইভাবেই চিন্তা করে, এইরকম না যে ওরা নতুন এমন অজানা কোনো জাদু জানে যেটা আপনি জানেন না, বিষয়টা এরকম না। প্র্যাকটিস করতে 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 তখন অটোমেটিক্যালি মাথা কাজ করে। ঠিক আছে, পরীক্ষার হলের স্টাইল হচ্ছে এটা। আবির শেখ, দ্রুত করার আলাদা নিয়ম নাই। এই যে এটা করলাম, যেটা রিটেনে আমি দেখাই দিলাম বিস্তারিত, এইগুলার বাম পাশে অনেকগুলো বাংলা কথা লিখছিলাম না, এইগুলার বাম পাশে সেই সব বাংলা কথা আমি মাথায় নিছি আর আপনাদের লিখে দেখাইলাম এতটুকু। এইভাবেই পরীক্ষার হলে করবেন, তাহলে আপনার রিটেনও লিখতে পারবেন, এমসিকিউ হয়ে যাবে, ফিলও করতে পারবেন, নির্ভুল বার হবে। ভুল করতে গেলে আপনার বিবেক বাধা দিবে যে এখানে ইললজিক্যাল কাজ হচ্ছে। এখন আসি আমরা গড় গতিবেগের অঙ্ক করব। গড় গতিবেগের চিত্রটা একটু দেখান লাগতো, প্রথম যে চিত্র বক্সটা আছে। তো 197 নম্বর পৃষ্ঠায় গড় গতিবেগের সুন্দর একটা বক্স দেওয়া আছে যে গড় গতিবেগ 2 ভাবে বাড়ি করা যায়। ঠিক আছে, এই গড় গতিবেগের অঙ্ক পরীক্ষায় প্রায় আসে। স্যার রিলেটিভ স্পিড কেন 6 হলো বুঝি নাই। রিলেটিভ স্পিড কেন 6 হলো বুঝেন নাই, প্রশ্ন পড়েন, প্রশ্নে দেওয়া আছে যে 6 ঘন্টা পরে তারা মিলিত হয়েছে। 6 ঘন্টা পরে মিলিত হওয়া মানে তো ওটা রিলেটিভ স্পিড এ গেলে 6 ঘন্টা লাগবে। হ্যাঁ, ওই যে আপনার স্ক্রিনে একটু দেখেন, গড় গতিবেগের একটা সূত্রের চিত্র দেওয়া আছে। হ্যাঁ, এই চিত্রটাতে গড় গতিবেগ 2 ভাবে বাড়ি করা যায়। ঠিক আছে, গড় গতিবেগ একটা হচ্ছে সূত্র দিয়ে, সূত্রটা হচ্ছে 2xy আর x + y। এটা হচ্ছে শুধু গতি থাকলে, মানে প্রশ্নের মধ্যে গতিবেগ ছাড়া আর কোনো কিছু দেওয়া নেই, তখন এই সূত্র। আর যদি গতিবেগ বাদে এইভাবে দেওয়া থাকে, শুধু গতিবেগ থাকলে কেমন হয়, মনে করেন একজনে যাওয়ার সময় গতিবেগ হচ্ছে 30 আর ফিরে আসার সময় গতিবেগ 20, তাহলে গড় গতিবেগ কত? এখানে আর কোনো কথা বলা নাই, তাহলে কিন্তু এই সূত্র অনুযায়ী। আর যদি বলে যে একটা ট্রেন 5 ঘন্টায় 150 কিলোমিটার যায় আর ফিরে আসার সময় 3 ঘন্টায় ধরেন আছে যে 75 কিলোমিটার ফিরে আসে, তাহলে সম্পূর্ণ যাত্রাপথে গতিবেগ কত? তার মানে কি, এখানে কিন্তু ডাইরেক্ট গতিবেগ দেওয়া না, এখানে 5 ঘন্টায় 150, 3 ঘন্টায় 75 এইভাবে বলা আছে। এইভাবে যদি বলা থাকে তাহলে উপরে লিখতে হয় মোট পথ আর নিচে লিখতে হয় মোট সময়, মানে মোট কতটুকু পথ গেল আর কতটুকু সময়। এই অঙ্কটার প্র্যাকটিক্যাল শুনবেন, প্র্যাকটিক্যালটা আসে। প্র্যাকটিক্যালটা হচ্ছে এইরকম, মনে করেন বগুড়ার মোকামতলা থেকে ধরেন আছে কাঁচা বাজারের একগুলা ফুলকপির ট্রাক ভর্তি হয়েছে। এই ফুলকপির ট্রাকটা বগুড়া থেকে আসবে কোথায়? বগুড়া থেকে আসবে আগে ঢাকা, তারপরে ঢাকা থেকে চট্টগ্রাম। বগুড়া থেকে ঢাকা পর্যন্ত এই রাস্তাটা হচ্ছে 1 লেনের রাস্তা, আর ঢাকা থেকে চট্টগ্রামের রাস্তা হচ্ছে 2 লেনের রাস্তা। তার মানে এইখানে জ্যাম বেশি। ধরেন বগুড়া থেকে ঢাকা ডিস্টেন্স হচ্ছে মনে করেন 300 কিলোমিটার, ঢাকা থেকে চট্টগ্রামও 300, কিন্তু এই 300 কিলোমিটার আসতে এই পাশে তার গতিবেগ হচ্ছে 100 কিলোমিটার, সরি 50 কিলোমিটার, আর ওই পাশের গতিবেগ বেড়ে গেছে, এই পাশের গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার। তাহলে এখন বলতেছে যে এই বগুড়া থেকে চট্টগ্রাম সম্পূর্ণ পথে তার গতিবেগ কত, অথবা এই পাশে ধরেন স্পিড আরো বেশি, এই পাশে 100 কিলোমিটার, মানে প্রথমে স্পিড কম, এখন এই 300 গেল 50 কিলোমিটার বেগে আর ওই 300 গেল 100 কিলোমিটার বেগে। গড় গতিবেগ কত? এটা মানে কোথা থেকে কোথায় গড় গতিবেগ? বগুড়া থেকে চট্টগ্রাম। তাহলে কি হচ্ছে, যাওয়ার সময় টোটাল পথ গেল কত? বগুড়া থেকে ঢাকা পর্যন্ত 300 আর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত 300, তাহলে 300 মিলে হচ্ছে 600। বগুড়া থেকে ঢাকা পর্যন্ত সময় লাগছে কত? এই যে এখানে লিখছে না মোট সময়, মোট সময় মানে কি 50 কিলোমিটার বেগে 300 কিলোমিটার যেতে সময় লাগবে 6 ঘন্টা, আর
100 কিলোমিটার বেগে 300 কিলোমিটার যেতে সময় লাগবে 3 ঘন্টা। তাহলে 6 ঘন্টা আর 3 ঘন্টা মিলে হচ্ছে 9 ঘন্টা। এই 9 দিয়ে 600-কে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 তারিখা 9, 200/3। ঠিক আছে, এটা হচ্ছে গড় গতিবেগ। এখন আসি, এই গড় গতিবেগটা এইরকম হয় না যে বগুড়া থেকে ঢাকা গেল, ঢাকা থেকে চট্টগ্রামে যাইতে হবে। এইরকমও হতে পারে যে ঢাকা থেকে আবার বগুড়া রিটার্ন আসতে পারে। যাওয়ার সময় জ্যাম কম ছিল, বেশি ছিল, আসার সময় জ্যাম কম। ঠিক আছে, তো তখনও কিন্তু কাহিনী সেম। ঠিক আছে, অর্থাৎ ঢাকা থেকে এই বগুড়া থেকে ঢাকা যেয়ে আরেকটা জায়গায় যাওয়া মানে যা, ঢাকা থেকে আরেকটা জায়গায় না যেয়ে আবার বগুড়া রিটার্ন আসা মানে। এই বিষয়টা যদি ভালো করে বুঝেন তাহলে দেখেন নৌকা স্রোতের অঙ্কগুলোতে এই কথাগুলো আছে যে একটা নৌকা স্রোতের অনুকূলে যাওয়ার সময় লাগলো 40 কিলোমিটার বেগে গেল, কিন্তু ফিরে আসার সময় প্রতিকূলে 20 কিলোমিটার বেগে ফিরে আসলো। তার যাতায়াতে গড় গতিবেগ কত? তাহলে এই যে আপনি যখন অঙ্কগুলো বুঝে বুঝে করবেন, একটা অঙ্ক করার সাথে সিমিলার অনেকগুলো অঙ্ক হয়ে যাবে। আর এই জন্য কিন্তু আমাদের ক্লাসগুলোতে আমি কথা বেশি বলি, যাতে আপনার সিমিলার অঙ্কগুলোকে আমি একসাথে অ্যাসেম্বল করি। এর ফলে আপনার কি সুবিধা হয় জানেন? আপনি তখন অনেক কিছু শিখতে পারেন। বাট অনেকে হয়তো এইরকম লোড নিতে পারেন না, দেখে এতগুলো অপ্রাসঙ্গিক কথা কঠিন মনে হয়। কিন্তু কোনো সমস্যা নাই, আমরা তো এগুলা অনেকগুলো অঙ্ক করব। আমি অল্প কথা বলে ছেড়ে দিতেছি বা এরকম তো না। এখন এই যে কথাগুলো বললাম এগুলোর অ্যাপ্লিকেশন দেখব। 31 নম্বর অঙ্কটা দেখ। রুবেল ঘন্টায় 40 মাইল বেগে ঢাকা থেকে কুমিল্লা গিয়ে ঘন্টায় 60 মাইল বেগে আবার ঢাকায় ফিরে আসলে ঘন্টায় তার গতিবেগ কত? তাহলে দেখেন, এটা যেহেতু শুধু গতিবেগ দেওয়া আছে, এই জন্য 2 × x × y, x + y। এখানে x হচ্ছে একটা গতি আর y হচ্ছে অন্য গতি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে 2 × x হচ্ছে 40, y হচ্ছে 60, আর এখানে 40 + 60। ঠিক আছে, তাহলে 2 এখানে যে 40 আর 60 হচ্ছে 100। এখানে 100 মধ্যে কাটাকাটি, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 7 × 2 = 8, 6 × 8 = 48। তাহলে এখানে গড় গতিবেগ হচ্ছে 48। এখন একজন এখানে প্রশ্ন করছেন যে এই গড় গতিবেগটা 2xy এভাবে বাই xy কিভাবে, x + y কিভাবে আসলো? ঠিক আছে না? আচ্ছা, এখন এই থিওরিগুলো বোঝাইতে গেলে তো অনেক সময় লাগবে। এইটা আমরা একটা ছবি শেয়ার করে দিব। ঠিক আছে, যে এই সূত্রটা কিভাবে আসলো। তো আপনারা দেখেন এখানে যেটা সবচেয়ে টার্নিং পয়েন্ট, সেটা হচ্ছে যে যদি গতিবেগ দেওয়া থাকে আমরা ডাইরেক্ট সূত্র দিয়ে অঙ্ক করব। তাহলে আসি 32 নম্বর অঙ্ক। 32 নম্বর কি বলতেছে? 32 নম্বর বলছে যে একটা ট্রেন গড়ে ঘন্টায় 80 মাইল বেগে এক শহর থেকে 300 মাইল দূরবর্তী ওয়াই শহরে পৌঁছালো। ট্রেনটি কত গতিবেগে ফিরে আসলে সমস্ত ভ্রমণে তার গড় গতিবেগ 100 মাইল ঘন্টা হবে? গড় গতিবেগ করে আজকে ক্লাস ক্লোজ করে দিব। তাহলে 80 মাইল বেগে 300 মাইল গেছে, তাই না? তাহলে 80 মাইল বেগে 300 মাইল গেলে যাওয়ার সময় গড় গতিবেগ কত? টোটাল সময় হচ্ছে 6 ঘন্টা, আর যাওয়ার সময় সময় লাগছে এখানে 2 দিয়ে কাটলে 4 আর 2 দিয়ে কাটলে 15, 15কে 4 দিয়ে ভাগ করলে 3 আর 4 12, 3 30, 4 7 28, 4 5 20, 3.75 ঘন্টা। তাহলে যাওয়ার সময় লাগছে 3.75 ঘন্টা। এখন আসার সময় কত গতিবেগ আসবে আমরা জানি না, কিন্তু বলছে যে মোটে 100 কিলোমিটার গতিবেগ, মানে যাওয়া প্লাস আসা। তাহলে যাওয়ার সময় যাচ্ছে 300, আসার সময় আসতেছে 300। তাহলে গড় গতিবেগে মোটে হচ্ছে 100, তাই না? তাহলে 100 দিয়ে যদি ভাগ করি তাহলে মোটে সময় বরাদ্দ কত? সময় বরাদ্দ হচ্ছে 6 ঘন্টা। তার মানে আপনি কত স্পিডে যান আর কত স্পিডে আসেন আমি এগুলো দেখতে চাই না। আমি দেখতে চাই যে আপনি এই মালটা ঢাকায় ডেলিভারি দিয়ে আবার বগুড়ায় ফিরে আসছেন, 6 ঘন্টা আপনার জন্য সময় বরাদ্দ। এইটাকেই বলা হচ্ছে এইভাবে যে 300 300 600 যাবেন, ঠিক আছে, কিন্তু আপনাকে 100 কিলোমিটার গড় গতিবেগে যাতায়াত করতে হবে। তার মানে আপনি কোথাও 150 কিলোমিটার গতিবেগ ওঠার সমস্যা নাই, কোথাও 20 কিলোমিটার বেগে যান, কোথাও যে নাস্তা করেন, রেস্ট নেন, সমস্যা নাই, কিন্তু আপনাকে গড় গতিবেগ 100 হইতে হবে। গড় গতিবেগে 100 মানে যা 6 ঘন্টায় যাওয়া প্লাস আসা রিটার্ন করতে হবে। তাহলে আপনার টোটাল 6 ঘন্টা বরাদ্দ,
কিন্তু আপনি যাওয়ার সময় মাত্র 80 কিলোমিটার বেগে এত স্লো গেছেন যে আপনার 3.75 ঘন্টা চলে গেছে। তাহলে আসার সময় লাগা সময়, আসার সময় যে সময়টা বরাদ্দ আছে সেটা হচ্ছে 2 ঘন্টা 25 মিনিট। তাহলে আসার সময় গতি কত হবে? 2 ঘন্টা 25 মিনিটে কতটুকু ফিরে আসতে হবে? 300 কিলোমিটার ফিরে আসতে হবে। তাহলে গতিবেগ হবে এই দশমিক তুলে দিয়ে 100 গুণ 25 দিয়ে কাটলে 9, 25 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে হচ্ছে 100, 400/3 সমান সমান হচ্ছে 133.33। তাহলে আসার সময় গতিবেগটা হতে হবে 133.33 কিলোমিটার। এটা হচ্ছে সূত্র ছাড়া, বুঝে বুঝে। এই অঙ্কটাই সূত্র দিয়ে করা যাবে। কিরকম? যে ধরি আসার গতি সমান সমান এক্স, তাহলে খেয়াল করেন তো 2 ইন্টু এখানে যাওয়ার সময় গতিবেগ কত? 80 ইন্টু আসার সময় গতিবেগটা আমরা জানি না, দ্বিতীয় গতিবেগটার নাম দিছি এক্স। এখানে 80 প্লাস দ্বিতীয় গতিবেগটা কত জানি না, এটার নাম হচ্ছে এক্স ধরছি আমরা। তাহলে মানে পুরো সূত্রটা প্রয়োগ করলাম যে 2 গুণন প্রথম গতিবেগ গুণন দ্বিতীয় গতিবেগ আর প্রথম গতিবেগ যোগ দ্বিতীয় গতিবেগ। এই সূত্রটা প্রয়োগ করলে যে অ্যান্সারটা আসে সেই অ্যান্সারটার নাম হচ্ছে 100। এখান থেকে এখন বাকি ক্যালকুলেশনটা করলে অটোমেটিক্যালি এক্স এর মান 133.33 বাইর হবে। এই কথাটা সুন্দরভাবে বইয়ে সমাধান আকারে দেওয়া আছে। যাদের কাছে বইটা নাই, যদি বেশি ইফেক্টিভ ক্লাস করতে চান রুমে বসে প্র্যাকটিস করার জন্য বইটা সংগ্রহ করে নিতে পারেন। 6 আবার কোথা থেকে আসলো ওটা তো দেখাই দিছি, 100 দিয়ে ভাগ করে আসছে। 100 প্রশ্নে দেওয়া আছে, আর 300 300 600 ধরছি, কারণ যাওয়া প্লাস আসা মানে 600, 600কে 100 দিয়ে ভাগ করলে 6 আসে। এখানে আরো বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, বাট সবগুলো অঙ্কের লজিক আমরা ক্লিয়ার করে দিছি। তো আজকে এ পর্যন্তই, গড় গতিবেগ পর্যন্ত রাখলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে এই টপিকটা শেষ হবে। আগামীকালকে আপনাদের ক্লাস হবে যথাসময়। 100 কই পাইলেন স্যার? হ্যাঁ, আপনারা প্রশ্ন রিডিং পড়েন না, প্রশ্নে দেওয়া আছে সমস্ত ভ্রমণে তার গড় গতিবেগ 100 মাইল হবে, এটা তো প্রশ্নে বলা ছিল। MS আকিদুল ইসলাম, এই সেম। ওকে, আজকে এ পর্যন্তই। আর কার কোনো সমস্যা? ওকে, আজকে বন্ধু রাখলাম। ভালো থাকবেন, আর চেষ্টা করবেন সবাই এই অধ্যায়টা খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কারণ এই অধ্যায়টা প্র্যাকটিস না করলে কিন্তু এমনি এমনি পারবেন না, সময় লাগবে। যাদের বুঝতে সমস্যা হচ্ছে তাদের জন্য আবার সলভ করে দিব, প্রবলেম বাইর করেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।